আজকে প্রথম যে ঘটনা বলবো এরকম আর কি, যে আমি যখন ঘটনা শুনি তখন যখন যার কাছ থেকে শুনি তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়, এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা। এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূতের ভাবে শেয়ার করি কিভাবে, এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ, সেটাই সেটাই। পরে উনি বললেন না আপনি করেন অনেক, আমি ঘটনাটা নিয়ে আসছি, আমি যেহেতু নিয়ে আসছি কষ্ট করে, আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্মনাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, ওদের মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়। এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারির বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, এটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বলতে আর কি, ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা, কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। কথা বলতে গেলেও জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি আরবি শিক্ষা দিয়েছেন, এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তের নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করত। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করে অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যাইতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে, ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেত আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে, ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পিছনে যেহেতু আর একটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যেয়ে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, বাসার নিচে নামে। কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্সে আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো দাদা তো আমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখছি, ওখানে গেল কিভাবে? ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জায়গা উঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং
লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পাই নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমে বাথরুমের জন্য উঠতে হতো, দেখা যায় বাইরে ওই দুজন লোক গেটের পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেস এর মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল, কোথায় পাওয়া যায় কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই দুজন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্তাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সে বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে বসে তার ছেলের রুমটা বড়, তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, এটা কোনো মানে নাই, দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচ, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো এই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরা বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপর উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, বাম দক্ষিণ দিকের যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো। দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে। এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থা তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত, এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিস। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল, সন্ধ্যার পরে হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো, সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হচ্ছে যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি, কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য, থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে
ছেলে হারানোর যে মানে কষ্ট সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছেন না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2 জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায় এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কে জানি দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা। তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো বা হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাবার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা ঘটনা এরকম উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা। এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না এবং যেই চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তাকে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যাবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা। কিছু সময় দেখতো হচ্ছে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদির গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি আসলে। ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করে নাই। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে সন্তানই ছিল বড় ছেলেটা এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি, ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করতো, তার কাছে এক প্রকার বিরক্তি তালাম, সবার সামনে সে স্বীকার করেন এটা। এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না।
তো আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না, এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে এই যে মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার, তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়তো এটা তো আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এতদিন আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময়ে তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে, প্রপারলি খেতে পারছিলেন না। এটাই ছিল ঘটনা রাসূল ভাই। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা এটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাফেউদ আলম অমিয়। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানু বাড়ির এলাকায় ঘটে যাওয়া ঘটনা। এটা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের ঘটনার সময়কাল 1985 থেকে 90-এর মধ্যবর্তী সময় হতে পারে। আর এই ঘটনাটি ঘটে এই অমিয় ভাইয়ের আম্মুর চাচাতো বোনের সাথে। ঘটনাটি যখন তার সাথে ঘটা শুরু হয় তখন তার বয়স হবে 6 কি 7 বছর। তার বাবা চাকরির সুবাদে পাবনায় থাকতেন, আর এই কারণে পুরো পরিবারই তখন পাবনায় থাকতেন। বিভিন্ন অকেশনগুলোতে গ্রামে আসা যাওয়া হতো আর কি। তো এমনই কোনো এক ছুটিতে পাবনা থেকে ওনারা গ্রামে ঘুরতে আসেন। তো এই যে খালাতো বোন, যখন তার বয়স 6 কি 7 বছর, তো এই খালা ছিলেন খুবই চঞ্চল। একটা স্থানেও চুপ করে সে বসে থাকতো না, সারাক্ষণ এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ছোটাছুটি তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। সাধারণত বাচ্চারা যেরকম হয় আর কি, তারপরও অতিমাত্রায় চঞ্চল কিছু বাচ্চা থাকে না, উনি তেমনই একজন ছিলেন ওই সময়ে। তো গ্রামে যেহেতু আসছে, গ্রামে আসার পর অন্য যেই খালাতো ভাই বোন বা অন্য যারা আছে আর কি, ফুফাতো ভাই বোন, এদের সাথে দুষ্টুমি করে বেড়াচ্ছিল। তো এক দুপুরবেলা এরকম বন্ধুদের সাথে খেলতে খেলতে পাশেই থাকা ওই জায়গাটা আবার একটু সাইডে আর কি, ওখানে ময়লা আবর্জনা ফেলে। তো ওখানে একটা বড়ই গাছ হয়েছিল। তো বড়ই গাছটা ছোট ছিল, তবে ছোট থাকলেও বড়ই গাছ ভর্তি বড়ই এসেছিল। বড়ইগুলো পেকেও গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে কেউ বড়ই আসলে খেত না, কারণ ওর চারদিকে ময়লা আবর্জনা ছিল, তো এই জন্য। আর এই বড়ই গাছটা ছিল পুকুর পাড়ের একটা সাইডে। যে কেউ খুব সহজে ওই বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়ে খেতে পারত। তো এই খালা কি করেছে, উনি একটা বড়ই ছিঁড়ে খেয়েছে, একটা না অনেকগুলোই খেয়েছে। এরপর উনি বাসায় চলে আসে। এরপর থেকেই শুরু হয়ে যায় সমস্যা। বাসায় আসার পর মানুষজন খেয়াল করে যে মেয়েটা চোখ বন্ধ করে এক জায়গায় বসে আছে,
চোখ আর খোলে না। মানুষ জোর করেও তার চোখ খোলাতে পারে না। খাবার দিলে খায় না, জোর করে কিছু খাওয়ালে বমি করে ফেলে দেয়। হঠাৎ করে কি এমন হলো, চোখ খুলতে চায় না কেন? অন্ধ মানুষ যেভাবে হেঁটে যায়, সে এইভাবে হাতড়ে হাতড়ে কোনো জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা করছে, হেঁটে যাচ্ছে, কিন্তু সে চোখ খুলতে চায় না। এমনটা না যে সে চোখে দেখে না, অনেক জোরাজুরি করার পর সামান্য সময়ের জন্য চোখ খুললেও হঠাৎ করে সে আবার চোখ বন্ধ করে ফেলতো। মনে হতো সে এমন ভয়ঙ্কর কিছু দেখছে যার কারণে সে চোখ খুলতে পারছে না। কিন্তু সমস্যা কি, এটাও মেয়েটি বলে না। খুব চঞ্চল, যার চঞ্চলতায় সবাই অস্থির থাকতো, সারাক্ষণ বিভিন্ন ধরনের কথা বলতো, কথা বলে সারা বাড়িকে মাতিয়ে রাখতো। এই মেয়েটা একদম চুপ হয়ে যায়। একে তো চোখ বন্ধ করে আছে, তারপর একদম চুপ। এদিক ওদিক ছোটাছুটি করা মেয়েটাও এক জায়গায় খুব শান্ত হয়ে বসে আছে। বিষয়টা সবাইকে ভাবিয়ে তোলে। মেয়েটির বাবা দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার কোনোভাবেই কিছু বুঝতে পারে না যে আসলে ব্যাপারটা কি। এখন যেহেতু এই সমস্যাটা হয়েছে, মেয়েটার মা বাবা সিদ্ধান্ত নেন যে ওনারা পাবনা চলে যাবেন। পাবনায় গিয়ে দেখা যাক কি করা যায়। পাবনা যাওয়ার পর তার বাবার মনের মধ্যে একটা বিষয় উকি দিতে থাকে, আচ্ছা এটা কি কারণে হলো, এটা কি স্বাভাবিক কোনো বিষয় না অস্বাভাবিক বিষয়? কারণ ডাক্তার কিছু ধরতে পারলো না। উনি ওনার কলিগদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে আমার মেয়েটার হঠাৎ করে এরকম সমস্যা। তখন ওনার এক কলিগ একজন বড় হুজুরের সন্ধান দেন, তার বাড়িও পাবনাতেই, তবে নামটা জানা যায় নাই। সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর সবকিছু শোনেন কি ঘটনা। উনিও দেখেন মেয়েটা চোখ বন্ধ করে তার সামনে বসে আছে একদম শান্ত হয়ে, কিন্তু চোখ খুলছে না। উনি প্রথম দিকে বলেছেন, মা চোখ খোলো, না চোখ খোলে। অনেক সময় হয় না যে আমরা স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে আছি, কিন্তু জোর করে যদি চোখ বন্ধ করে থাকি তখন চোখের উপরিভাগটা কুঁচকে আসে। মেয়েটা ওভাবেই চোখের উপরিভাগটা কুঁচকে ফেলেছে, চোখ খুলবে না। হুজুর তখন কোন একটা বিষয় বুঝতে পারেন। এরপর উনি কিছু দোয়া পড়ে যখন ফু দিয়েছেন, সবাই অবাক। মেয়েটা চোখ খুললো একদম স্বাভাবিকভাবে। চোখ খুলে ডানে বায়ে তাকালো, পেছনে তাকালো। তখন হুজুর জিজ্ঞেস করলেন যে মা বলো তো, তুমি চোখ বন্ধ করে থাকো কেন, কি হয়েছে? তখন মেয়েটি বলে ওঠে যে হুজুর, আমি চোখ খুললেই ওকে দেখি। ওটাকে? তখন এই খালা উনি যে তথ্য দেন তা শুনে সকলে চমকে ওঠেন। খালা বলেন যে চোখ খোলার সাথে সাথে কালো কুচকুচে বেটে একটা অবয়বকে উনি দেখেন। অবয়বটা ধুতি জাতীয় কিছু একটা পরা, আর ব্রাহ্মণরা গলার এক পাশ থেকে আর এক পাশে এক ধরনের সুতা পরে, যেটাকে পৈতা বলে আর কি, ওইরকম কিছু একটা পরা আছে। এই জিনিসটাকে সে দেখে, যার কারণে সে চোখ বন্ধ করে থাকে। যখনই চোখ খোলে তখন এটাকে দেখে, তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওটা দেখে সে ভয় পায়, এই জন্য সে চোখ খুলতে চায় না। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয়, যখন হুজুর প্রশ্ন করেন যে তুমি বমি করছো কেন, কি সমস্যা, তখন মেয়েটি বলে যে যখন সে খাবার খায় তখন সে খাবারের মধ্যে খুবই বিশ্রী পচা গন্ধ অনুভব করে। গন্ধটা কেন? তখন সাময়িক সময়ের জন্য সে যখনই চোখ খোলে তখন দেখে ওই অবয়বটা তার সামনে বসে খাবার খাচ্ছে, তাকে দেখে দেখে খাবার খাচ্ছে, কিন্তু সে যে এই জিনিসগুলো খাচ্ছে সেগুলো খুবই পচা নোংরা জিনিস। এইটা দেখার সাথে সাথে তার বমি চলে আসে, আর ওই নোংরা জিনিসের গন্ধ তার খাবারের ভেতর থেকে আসতে থাকে। তাহলে বমি হওয়াটাই তো স্বাভাবিক। হুজুর যেহেতু তার উপর ছোট্ট একটা রুকিয়া করেছিলেন, যার কারণে মেয়েটি কথা বলতেও শুরু করে, চোখ খোলে, আশেপাশে কাউকে দেখে না। সমস্যাগুলো যখন সকলে বুঝতে পারেন তখন হুজুর তাকে রুকিয়া করা শুরু করে দেন। রুকিয়া করতে করতে একটা পর্যায়ে এসে সেই জিনটা হাজির হয় মেয়েটার শরীরে। হুজুর জিজ্ঞেস করেন যে তুমি এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে কেন ধরেছ? তার সহজ সরল উত্তর যে আমি ওই বড়ই গাছে থাকি, ওখানে সবাই ময়লা ফেলে, আমি ওখানেই থাকি, ওই ময়লাগুলো খাই।
মেয়েটা এখানে আসছে, এই গাছ থেকে বড়ই ছিঁড়েছে ভর দুপুরবেলা, তাই আমি ওকে ধরেছি। আমি এখন যাব না। এখন কেন? কখনোই যাব না। তখন একটা পর্যায়ে সেই হুজুর বিভিন্ন ধরনের তদবির করে সাময়িকভাবে মেয়েটির কাছ থেকে এই জিনটাকে ছাড়াতে সক্ষম হন। তখন এই হুজুর বলে দেন যে এইটা খুব দুষ্টু প্রকৃতির জিন, এটা যার পেছনে একবার লাগে তার সাথে দীর্ঘ সময় ধরেই লেগে থাকে, সুতরাং দীর্ঘ সময় ধরে একটা আমল করে যেতে হবে। হুজুর ওই সময় রুকিয়া করে দিয়েছিলেন এবং মেয়েটির মা বাবা এবং মেয়েটিকেও ছোট্ট একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, ওই বয়সেও যেন সে সেটা করতে পারে। মেয়েটিও সেটা করতে থাকে, আর মেয়ের মা বাবাকে বড় ধরনের কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন, তারাও ওইভাবে করছিলেন। এইভাবেই যেতে থাকে সময়। আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে থাকে। হুজুর বলে দিয়েছিলেন যে স্বাভাবিক হয়ে যাবে একটা সময়, কিন্তু এটা মনে করবেন না যে স্বাভাবিক হয়ে গেছে, মনে হয় সব কিছু ভালো হয়ে গেছে। না, আপনাদেরকে এই আমলটা চালিয়ে যেতেই হবে অনেক সময় পর্যন্ত, কিন্তু সেটা কত সময় এটা বলা যাচ্ছে না। তবে আপনারা কখনোই এটা বন্ধ করবেন না। ওনারা এটা বন্ধ করেন নাই, এটা সত্য। এভাবেই চলতে থাকে সময়। মেয়েটা যখন ইন্টারমিডিয়েট পাশ করে, বিয়ে হয়ে যায়, এরপর সমস্যা শুরু হয়। আবার চোখ খুললেই ওই অবয়বটাকে দেখা যেত। খাবার খেলে বমি করে ফেলতো সেই খালা। আবার ওই সমস্যাটা দেখা দিল। তখন তো খালার মা বাবাও জীবিত আছেন। ওনারা বুঝতে পারেন যে ওই বিষয়টা আবার ফেরত এসেছে। ওই জিনটা যখন হাজির হয়েছিল তখন সে নিজেকে বামন জিন বলে দাবি করেছিল। এই কারণে ওনারা বলেন বামন জিনটা আবার ফেরত এসেছে। কি করা যায়? সেই হুজুরের কাছে নিয়ে যেতে হয়। সেই হুজুরের খোঁজ খবর নিয়ে জানা গেল যে হুজুর বেশ কিছু বছর হলো আর কি মারা গিয়েছেন, বয়স হয়ে গিয়েছিল ওনার। সেই হুজুরতে নেই। এখন কি করা যায়? এরপর আরেকজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সেই জিনটাকে হাজির করেন। সেই জিনটা বলে যে সে বিয়ে করছে কেন, এই জন্য আমার রাগ হয়েছে, এই জন্য আবার আমি ওর কাছে আসছি। এরপর কোনোভাবেই এটাকে আর দূরে সরানো যাচ্ছিল না। এদিকে তার শ্বশুরবাড়ির লোকজন মনে করেছে যে এই মেয়েটার মানসিক সমস্যা। এই মানসিক সমস্যাযুক্ত একটা মেয়েকে তাদের পরিবারে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, বা তথ্য লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, এরকম আর কি। তারা চিন্তা করে, এটা নিয়ে অনেক অশান্তি হতে থাকে। তো এভাবেই একটা সময় খালা সন্তান সম্ভবা হন। উনি শ্বশুরবাড়িতে ছিলেন, সময়ের সাথে সাথে ওনার একটা সন্তানও হয়। এই সন্তান হওয়ার পর থেকে আল্লাহর রহমতে ওই জিনকে উনি আর কখনো দেখেন নাই। এখন পর্যন্ত উনি দেখেন নাই। এখনো এভাবেই চলছে। সেই খালা ভালো আছেন, সুস্থ আছেন, ওনার বাচ্চা কাচ্চারাও ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ওনার বাচ্চা হওয়ার পরপরই কেন ওই জিনিসটা চলে গেল, এটা আসলে আর জানা যায় নাই। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সাবরিনা টরন্টো থেকে। আজ আমি আমার বান্ধবীর ভাইয়ের ঘটনা, যা আমাদের এই শহরে ঘটেছে, আমি ছোট ঘটনাটি বলবো। আমার বান্ধবীর ভাই, ওর নাম অপু। অপু আমার বান্ধবী লুনাকে ড্রপ করে এয়ারপোর্ট থেকে ফিরছিল। তো আমাদের এখানে যে হাইওয়ে, এয়ারপোর্ট থেকে ফেরার আরেক বিভিন্ন ওয়ে আছে, বাট ও যেটা নিয়েছিল সেটা একটা হাইওয়ে। তো সেটা গার্ডিনার হাইওয়ে। এখানে টরন্টোতে যারা থাকে তারা সবাই চিনবে। তো যখন ফিরছিল তখন রাত 9:30। ফেরার পথে সে দূর থেকেই দেখছে, সে গাড়ি চালাচ্ছিল, তো সে দূর থেকেই দেখছে যে হাইওয়েতে একটা মেয়ে দূর থেকে লাইটে দেখা যাচ্ছে যে হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য। তো রাসেল ভাই, আমি বলে নেই, এখানে আমাদের এখানে হাইওয়েতে দাঁড়ানো তো কোনো উপায়ই নেই। কারণ কি, এখানে হাইওয়েতে দাঁড়ানো, হাঁটা তো দূরের কথা, দাঁড়ানো নিষেধ। মানে
আইনের বাইরে, হাইওয়ে বা র্যাম্পের মধ্যে। সো আমার বান্ধবীর ভাই ভাবলো যে এত উইন্টারি নাইট, রাত 9:30, মানে অলমোস্ট মিড নাইটেই মনে হচ্ছে, কারণ আমাদের এখানে উইন্টারে 4:30 নাগাদ অন্ধকার নেমে আসে, রাত হয়ে যায়। তো 9:30 বেশ রাত বলা চলে। সে ভাবলো এরকম -15 টেম্পারেচার, ভাবুন একবার। এর মধ্যে এই মেয়ে রাস্তায় হাইওয়েতে আসলো কি করে? যতই একটু কাছে যখন আসলো, দেখলো তার গায়ে কোনো শীতের কাপড় নেই, কোনো জ্যাকেট, পুলোভার, নাথিং ওয়াজ দেয়ার। সো একটা ইন্ডিয়ান ড্রেস পরা অ্যান্ড টিপ পরা ছিল, বেশ সাজগোজ ছিল। তো সে গাড়িটা কিন্তু থামালো। সে ভাবলো কেউ কি বিপদে পড়লো বা কিছু হলো, যে ইন্ডিয়ান কিনা সেটা ভেবে না, যে ঠিক আছে মানে কোনো একটা নিশ্চয়ই বিপদ হয়েছে, তো কেন দাঁড়াই। তারপর সে দাঁড়ালো, দাঁড়িয়ে সে মেয়েটি ইশারা করলো যে ও আসবে গাড়িতে। তো সে গাড়ির দরজাটা খুলে দিল, মেয়েটা এসে উঠে বসলো। তারপর কোথায় যাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এটার কোনো জবাব দিচ্ছিল না। কোথায় যাবে একটা কাগজের অ্যাড্রেস দিল। অ্যাড্রেসটা ছিল আমার, মানে যেখানে গার্ডেনার হাইওয়ে থেকে যেখানে সে দাঁড়ানো ছিল সেখান থেকে ধরেন উইদাউট ট্রাফিক ধরেন 40 মিনিটসের ড্রাইভ, ওটা মারখাম সিটি। আর যদি উইথ ট্রাফিক সেটাও ধরেন 1 আওয়ার। সো 9:30 সিটি ফ্রি ছিল সব কিছুই। 40 মিনিটসের মতন লাগবে। তো সে ভাবলো না, তাকে ড্রপ করে দেই, সে মনে হয় কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো ফাংশন ছিল বা কিছু একটা ছিল, সে যেতে পারেনি বা সামহাও জিজ্ঞেস করছে কি হয়েছে। মেয়েটি কোনো জবাব দিচ্ছিল না। বাট মিনওয়াইল অপু খেয়াল করলো, মেয়েটি যখন এসে বসলো ওর গাড়িতে একেবারে জুই, বেলি, এই টাইপের ফুলের গন্ধে ভরে গেছে পুরা গাড়িটা। অপু গাড়ি চালাচ্ছে, ভয় পাচ্ছে, ভাবতে চেষ্টা করছে কি হচ্ছে। আবার এই ভাবছে যে মেয়েটি হয়তো ইংলিশ বুঝতে পারছে না, নতুন এসছে ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা যে কোনো খান থেকে হয়তো এসছে, তো বুঝতে পারছে না হয়তো, তাই জবাব দিচ্ছে না। যাই হোক, বেশি কথা বলে বাড়াবাড়ি করাটাও শোভন না। তো সে কিছুই ইনসিস্ট করছিল না। আর ঠিক আছে ভাবছিল, নামিয়ে দিই, একটা মানুষ বিপদে পড়েছে, আমি নামিয়ে দিই। তো সে গাড়ি চালিয়ে যাচ্ছে ওই মারখাম। ওখানে একটা মন্দিরের অ্যাড্রেস দেওয়া ছিল। তো রাসেল ভাই, আমাদের এখানে অনেক মন্দির, অনেক মসজিদ, অনেক চার্চ, আমাদের এখানে মানে কোনো কিছুরই কোনো কমতি নেই আর কি। মানে সবকিছুই খুব সৌহার্দ্যপূর্ণ, সামঞ্জস্য করা সবকিছুই। সো সে যাচ্ছে ওই অ্যাড্রেসটা ধরে। তারপর এর মধ্যে তার গন্ধে, মানে ও বলছিল লিটারেলি ওর মাথা ঘোরাচ্ছে, এত গন্ধ। বাট সে ভাবছে না, তাকে দায়িত্ব যখন নিয়েছি তাকে আমার পৌঁছে দেওয়ার কথা। আবার ভাবছে তার গাড়ির হিটিংটা বাড়িয়ে দিয়েছে, যে মেয়েটির গায়ে কোনো শীতের কাপড় নেই। সে ভেবেই পাচ্ছে না -15 একটা মানুষ হাইওয়ের ওই খোলা জায়গায় দাঁড়িয়ে এবার থাকলো কিভাবে। আর মানে এটা তো শীতে তার কলাপস করার কথা। যাই হোক, ভাবছে আর গাড়ি চালাচ্ছে, যাচ্ছে। সে যাচ্ছে, বেশি কথা বাড়ালো না। সে তো আর পাশে তাকিয়ে দেখতে পাচ্ছে না, কারণ তাকে স্টিয়ারিং এ হাত রেখে চোখ সামনে রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য, যেহেতু হাইওয়ে নিচ্ছিল বা যে কোনো রাস্তায় তাই করতে হয়। তো তারপর সে যে অ্যাড্রেসে পৌঁছালো, অ্যাড্রেসে সেই পর্যন্ত সে দুবার দেখেছে, মানে দুবার একটু খেয়াল করলো মেয়েটি তার দিকে তাকাচ্ছে, বাট সে সেটা খেয়াল করলো এইটুকুই। তারপর যখন অ্যাড্রেসে এসে দাঁড়ালো, অ্যাড্রেসে মেয়েটি দরজা খুলে নেমে গেল। নেমে গেট ছিল ওখানে, মন্দিরের গেট। তো মন্দিরের গেটের দিকে সোজা গেটের দিকে গেল, গিয়ে গেটে হাতটা রেখে ফিরে তাকালো, ফিরে অপুর দিকে তাকালো, অপুর দিকে তাকিয়ে হাসি দিল।
হাসি দেওয়াতে অপু ভাবলো আচ্ছা যাক, আমাকে একটা বড় থ্যাঙ্কস দিয়েছে, তো হাসি দিল। তারপর অপু আবার হাতটা উঠিয়ে ওয়েভ করতে যাবে যে ঠিক আছে, ও হেসেছে যখন আমি ওয়েভ করি, বেস্ট উইশেস। বাট অপু তাকিয়ে দেখে ওখানে মেয়ে কেন, কেউই নেই। বেসিক্যালি মন্দিরের গেটটা বন্ধ, কারণ অপু তখন ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1:30। অপু তখন ভাবছে 9:30টায় যাকে তুললো 40 মিনিটসে যেখানে পৌঁছানোর কথা, রাত 1:30টা হলো কি করে? আর এই সময়টুকু সে কি করেছে? এই সময়টুকু সে কি রাস্তায় ছিল? এখন অপু খুব শিভারিং করছিল যে এরকম তুললো একটি মেয়েকে কোনো কাপড় চোপড় ছাড়া, আই মিন শীতের কাপড় ছাড়া। সেই মেয়েটি আবার মন্দিরের গেটে গিয়ে মিলিয়ে গেল, ইনভিজিবল। এখন ও ভাবছে এটা কি করে সম্ভব, আর ওয়েভ করলো, মানে তার সাথে হাসলো। সে ওয়েভ করতে গিয়ে দেখে নাই। অ্যান্ড এতক্ষণ তাহলে সে কোথায় ছিল? 9:30 থেকে 1:30 পর্যন্ত অলমোস্ট 4 আওয়ার্স। সো এই 4 ঘন্টা গাড়ি চালানোর তো কথা নয়, 4 ঘন্টা তো সে গাড়ি চালায়নি। তাহলে কি হয়েছে, কি ঘটেছে কিছু বুঝেনি। সে তার ফ্রেন্ডকে ফোন দিল, সে খুব শিভার করছিল। সে একটা ক্যাফেতে ঢুকলো কফি খেতে। তারপর বেশ অনেকক্ষণ পর যখন একটু সুস্থ বোধ করলো, তারপর সে গাড়ি চালিয়ে নিজের বাসায় গেল। তো এই ছিল অপুর গল্প। এটি এই শহরে ঘটেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি রিপন, আমি এসেছি আদিত্যমারি লালমনিরহাট থেকে। তো আপনার স্টুডিওয়ে এসে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আপনাকে আজকে যে ঘটনা বলবো, এই ঘটনাটা আমার বড় কাকা মোবারক হোসেনের সাথে ঘটা। এই ঘটনাটা 1992 সালের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস সাথে ঘটনা ঘটেছিল তার। তো এই ঘটনা আমি চেষ্টা করবো আপনাকে সুন্দরভাবে বলার। তো 1992 সালের অক্টোবর মাস, রংপুর শহরের মাহিগঞ্জের দিকে এক পুরনো নীলকুঠির পাশে আমার বড় কাকা একটা ছোট্ট কাপড়ের দোকান ছিল। সেই সময় তো কাকা ছিলেন ভোজন রসিক মানুষ। সে রাতে কাকা এক বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। তখন রাত প্রায় 11:30। কুয়াশার মাহিগঞ্জের রাস্তাটা একদম ধোঁয়াটে হয়ে আছে। তো কাকার হাতে ছিল একটা হাঁড়ি খাসির রেজালা আর কিছু তন্দুরি রুটি। সে সময় হাঁড়ি খাসির রেজালা খুবই জনপ্রিয় ছিল। আর এখনকার মতো তন্দুরি রুটি, তখনকার তন্দুরি রুটি সেম ছিল না, একটু পার্থক্য ছিল, যা তিনি বাড়ির সবার জন্য সেদিন নিয়েছিলেন এবং তিনি বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো মাহিগঞ্জের সেই পুরনো শ্মশানঘাট আর নীলকুঠির মাঝামাঝি আসতেই কাকা দেখলেন রাস্তার ধারে বিশাল এক লোক দাঁড়িয়ে আছে। লোকটার উচ্চতা হবে প্রায় 8 ফুট। রাসেল ভাই, কাকা বললেন, লোকটার গায়ের রং একদম কয়লার মতো কালো, এত কুচকুচে কালো যে কয়লার মতো কালো। আর তার পরনে ছিল ধবধবে সাদা একটা জুব্বা। তো কাকা ভয় পেলেও পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ সেই বিশাল দেহী লোকটার কাকার পথ আটকে দাঁড়ালো। তার গলার আওয়াজ ছিল যেন কোনো গভীর কুয়া থেকে প্রতিধ্বনি যেরকম হয় সেরকম। সে বলল, মোবারক, তোরা হাড়িতে ওটা কি? বড় সুগন্ধ বের হচ্ছে। তো কাকা এ কথা শুনে থতমত খেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নন। কাকা আমতা আমতা করে বললেন, ভাই, এটা খাসির মাংস, বাড়িতে ছোট বাচ্চারা আছে, ওদের জন্য নিয়ে যাচ্ছি। তো সেই কুচকুচে লোকটা হা হা করে একটা বিকট একটা হাসি দিল, যে হাসিটা খুবই খুবই খারাপ একটা হাসি। তো সেই হাসিতে চারপাশে মনে হয় যে গাছগুলো যেন থরথর করে কাঁপতে লাগলো। লোকটা বলল, বাচ্চারা তো রোজেই খায়, আজ না হয় আমাদের সাথে একটু ভাগ করবি, আয় আমার সাথে। তো এটা বলে সেই লোকটা
আচমকা হঠাৎ করে আমার কাকার হাত ধরলো। রাসেল ভাই, কাকা অনুভব করলেন লোকটার হাত বরফের মতো ঠান্ডা, কিন্তু তার হাতে এত পরিমাণ মানে শক্তি যে কাকা তার হাত ছাড়ানোর কোনো সুযোগ পাচ্ছেন না। কাকা অনেক চেষ্টা করতেছেন সেই হাত থেকে তার হাতটাকে বের করার, কিন্তু কোনোভাবেই তিনি তার হাতটাকে ছুটাতে পারলেন না। লোকটা কাকাকে একটা হিরমির করে টেনে নিয়ে গেল সেই পরিত্যক্ত নীল কুটিরের ভিতরে। কুটিরের ভিতরে ঢুকে কাকা যা দেখলেন তাতে তার চক্ষু চড়াগাছ হয়ে গেল। ভাঙ্গাচোরা সেই দালানের ভিতরে মনে হচ্ছিল কোনো রাজকীয় ভোজ চলতেছে, অথচ বাইরে থেকে নীলকুঠিটা দেখলে মনে হয় যে এটা অনেক ভাঙাচোরা একটা বাড়ি। অথচ যখন সেই লোকটা তাকে আমার কাকাকে টেনে ভিতরে ঢুকালেন, তিনি ভিতরে ঢুকে যেটা দেখলেন সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ভিতরে রাজকীয় ভোজ চলতেছে, সেখানে শত শত লোক বসে আছে, সবার পরনে সাদা পোশাক। কি অদ্ভুত ব্যাপার একটা! তিনি খুবই রোমাঞ্চিত হলেন। ঠিক সেই শত শত লোকগুলোর মাঝখানে একটা বুড়ো লোক বসে আছে, যার দাড়ি বুক পর্যন্ত লম্বা। সে কাকাকে দেখে হাসলো, তারপর কাকার হাতের সেই খাসির মাংসের হাঁড়িটা নিল, মাংসটা প্লেটে ঢাললেন এবং এগুলো কাকা দেখলেন। এগুলো তিনি দেখলেন যে সেখানে এগুলো আর মাংস নেই, হয়ে গেছে চকচকে সোনার মোহর। মানে এখানে চাচা আমাকে যেটা বললেন যে যখন সেই হাঁড়ির মাংসগুলো একটা প্লেটে ঢালা হলো, সেই প্লেটেই দেখলেন যে এগুলো আর মাংস নেই, এগুলো সবগুলো সোনা হয়ে গেছে। তো কাকা অবাক হয়ে তাকিয়ে আছেন এবং সেই বুড়ো লোকটা বলল, মোবারক, তুই আমাদের মেহমান, আমাদের খাবারে তোদের মানুষের রুচি হবে না, তাই তোকে এই উপহার দিলাম, কিন্তু একটা শর্ত। রাসেল ভাই, রোমাঞ্চটা এখানেই। জিনেরা শর্ত দিল, এই সোনার মোহরগুলো কথা কাকা যেন কাউকে না বলেন। তবে যদি তিনি কাউকে বলেন তাহলে তিনি অন্ধ হয়ে যাবেন। আর যদি তিনি মোহরগুলো খরচ করতে চান তবে তাকে প্রতি রাতে এই শ্মশান ঘাটে এসে এক বাটি কাঁচা দুধ রেখে যেতে হবে। তো কাকা কোনো মতে যান নিয়ে সেখানে পালিয়ে যাওয়ার চিন্তা করলেন এবং তিনি ভাবলেন যে এদের সাথে তো বিতর্কে যাওয়া যাবে না, এরা যেভাবে বলে সেভাবেই রাজি হতে হবে। তো তিনি তাদের সাথে সেই ডিলে রাজি হলেন। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তো এরপর তিনি যখন বাড়িতে আসলেন এবং বাড়িতে আসার পর তিনি কাউকে কিছু বললেন না। সারা রাত ঘামলেন আর কাঁপলেন, তা সেই ঘটনাগুলোর কথা মনে পড়ে। সকালে যখন তিনি সেই হাঁড়িটা খুললেন, দেখলেন সত্যি সত্যি ভিতরে 10টা বড় বড় সোনার মোহর। তো এরপর কাকা তো খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি যথারীতি সেই জিনের কথা মতো প্রতিদিন রাতে সেই শ্মশান ঘাটে কাঁচা দুধ দিতে গেলেন এবং দিয়ে আসলেন এবং পরবর্তীতে তিনি সেই মোহরগুলো বিক্রি করতে শুরু করলেন এবং বিক্রি করার পরে তিনি অনেক ধনী হয়ে গেলেন। কিন্তু তার স্বভাবে পরিবর্তন এলো। তিনি প্রতি রাতে এক বাটি দুধ নিয়ে শ্মশান ঘাটে যেতেন। গ্রামের মানুষ ভাবতো কাকা হয়তো পাগল হয়ে গেছে। এটা আসলে অনেক মানুষ যখন দেখলেন যে প্রতিদিনই তিনি একটা শ্মশান ঘাটে যান এবং অনেক মানুষ আর কি তাকে ফলো করেছিল এবং দেখেন যে শ্মশান ঘাটে কাঁচা দুধ নিয়ে তিনি শ্মশান ঘাটে দিয়ে আছেন। তো গ্রামের মানুষ ভাবতো যে আসলে মনে হয় তিনি মাথার সমস্যা হয়েছে, যার কারণে তিনি আসলে এইভাবে শ্মশান ঘাটে দুধ দিয়েছেন। কিন্তু একদিন কাকা ভুল করলেন। তার এক বন্ধু খুব জোরাজুরি করায় তিনি রহস্যটা তাকে ফাঁস করলেন। তো তার বন্ধু খুবই ক্লোজ ফ্রেন্ড। তো যখন কাকা দিনে দিনে অনেক ধনী হয়ে যাচ্ছিলেন, তো সেই সময় তার বন্ধু খুবই রিকোয়েস্ট করে যে কীভাবে মানে কোনো কিছু না করে সে দিন দিন এত টাকা পয়সা সম্পত্তি কীভাবে হচ্ছে। তো এরপরে তার বন্ধুর রিকোয়েস্টে আসলে অনেক জোরাজোরি করার পর তিনি বলেন নাই প্রথমত, কিন্তু তার বন্ধু নাসরবান্দা কোনোভাবেই তাকে ছাড়তেছে না, তাকে অনেক রিকোয়েস্ট করতেছে। আর তার বন্ধু আসলে অনেক গরিব ছিল, তো যার কারণে তিনি তার বন্ধুকে ভাবলেন যে জিনিসটা বলেন তাকেও তার বন্ধুকে তিনি শর্ত দেন যেন তিনি তার বন্ধুকে বলেন যে
আমি বলবো, কিন্তু তুমি যেন কাউকে বলতে পারবে না। যদি বলো তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। তো ওনার বন্ধু হলো সেম, মানে জানার পর তো ওনার বন্ধু হলো লোভে পড়ে যায় এবং পরবর্তীতে ওনার বন্ধু হলো সেই শ্মশান ঘাটে কাঁচা দুধ, যেখানে কাকার কাঁচা দুধ দেওয়ার কথা, দিয়ে আসার কথা, সেখানে সেই কাকার বন্ধু ভুল করে বা লোভে পড়ে তিনি হলো সেই শ্মশানে যে কাঁচা দুধ দিয়ে আসেন আগে ভাগে। তো এতে করে তো একদিন হলো দেখেন, মানে পরের দিন দেখেন কাকা যে দুধ দিতে গিয়ে দেখেন যে সেখানে আগে থেকেই দুধ রাখা। তো এটা দেখে তিনি তো খুবই ভয় পেয়ে যান এবং বাসায় আস্তে আস্তে তিনি তার চোখে ঝাপসা দেখা শুরু করেন এবং তিনি বুঝতে পারেন যে হয়তোবা তিনি শেয়ার করার কারণে, তার বন্ধুকে বলার কারণে সেই জিনগুলো তাকে ধীরে ধীরে অন্ধ বানিয়ে দিচ্ছে। তো এরপরে তিনি বাসায় আসার পর একদম পুরোপুরি অন্ধ হয়ে যান এবং এর পরবর্তীতে তিনি চোখে দেখা বন্ধ করে দেন। এরকম অনেক দিন চলতে থাকে। তো তার বন্ধুরও আসলে কোনো উপকার হয় নাই, তার বন্ধুর চোখের দৃষ্টি অনেকটা কমে গিয়েছিল। তার বন্ধুও বুঝতে পারে যে আসলে তার এই কাজটা করা ঠিক হয় নাই। তো দুইজনেরই ক্ষতি হয়ে যায়, যেখানে কাকার চোখের আলো একদম নিভে যায় এবং অপরদিকে তার বন্ধুর চোখের আলো অল্প নিভে যায় এবং মানে ঘোলা ঘোলা হয় আর কি। তো পরবর্তীতে এভাবে অনেক দিন যাওয়ার পর এক হুজুরের মাধ্যমে তারা দুজনের চিকিৎসা নেন এবং চিকিৎসা নেওয়ার পরবর্তীতে কাকার বন্ধু একদম ঠিক হয়ে যায়। কিন্তু কাকার এখনও চোখের সমস্যা, তিনি রাতের বেলা দেখতে পান না। এখন দিনের বেলা দেখতে পারলেও তিনি রাতে দেখেন না। তো এখন তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, এখন অনেক বয়স্ক হয়ে গেছেন। তো এই ঘটনাটা খুবই এখানে প্রচলিত। তো এই আমি রাসেল ভাই এই ঘটনাটা শোনার পর ভাবছিলাম যে আপনাদের ভূতে ভেমে শেয়ার করব, তাই ছুটে চলে আসা। তো আজ রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার, আমি হিমেল খান। আজ যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম মৌমিতা ইসলাম, লিখছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ঘটনাটি ঘটে যায় তার ছোট মামার বন্ধুর সাথে 2017 সালে ঢাকা পার্শ্ববর্তী কোনো একটি জেলাতে। তার মামার বন্ধুর নাম হচ্ছে মকবুল হোসেন, এটা তার রিয়েল নেম। তার বয়স তখন 29 বছর। একদম ছোটবেলাতে তার বাবা মা মারা যাওয়ার কারণে গ্রামের চেয়ারম্যান তাকে দেখাশোনা করত এবং ছোট থেকে তিনি তার কাছেই বড় হন। তাকে চেয়ারম্যান বাড়ি থেকে একটু দূরত্বে বাগানবাড়ি নামক একটা জায়গাতে ছোট্ট একটি ঘর তুলে দেওয়া হয়। তার ঘরের আশেপাশে প্রচুর গাছপালা ছিল। সেই স্থানটা দিনের বেলা একটা ভুতুরে পরিবেশ ছিল এবং তার ঘরের পেছনে ছিল বাঁশবাগান। একটা বাঁশের সাথে আরেকটা বাঁশের যখন বাড়ি খেত যে সাউন্ডটা হতো, একটা সময় তিনি প্রচুর ভয় পেত। ধীরে ধীরে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তিনি যখন বড় হন তখন তিনি স্বাভাবিকভাবে এটা গ্রহণ করেন। তিনি চেয়ারম্যানের কৃষি কাজগুলো করতেন, তার বাড়িতে বাজার সদাই করে দিতেন, আবার এর পাশাপাশি তিনি পড়াশোনাও করেন। যেদিন রাতের ঘটনা সেদিন তিনি তার ঘরেই ছিলেন। চেয়ারম্যান সাহেব তাকে বাইরে থেকে ডাক দিলেন, মকবুল বাড়ি আসো তুমি। মকবুল সাহেব একটু অবাক হলেন, এত রাতে তো তার আসার কথা না। তখন রাত আনুমানিক 12:30 হবে। গ্রামের অঞ্চলে এত রাত অনেক কিছু। মকবুল সাহেব তাকে বাবার মতো দেখতেন। তিনি উত্তরে বললেন, বাজান ঘরেই আসি, কোনো দরকার? 2টা কোদাল লইয়া বাইরে আয়, কবর খুঁড়তে হইব। মকবুল সাহেব একটু অবাক হন। আবার তিনি এও চিন্তা করেন যে ছোটবেলা থেকে এই পরিবারটা তাকে কখনোই অযৌক্তিক কোনো কথা বলে নাই, নিজের সন্তানের মতো মানুষ করেছে। আর কয়েক বছর পরেই চেয়ারম্যানের ভাগ্নির সাথে মকবুল সাহেবের বিয়ে হবে, তাদের এঙ্গেজ করা হয়েছে। তিনি তাকে আর কোনো প্রশ্ন করলেন না। চেয়ারম্যানের পেছন পেছন হাঁটতেছে এবং কবরস্থানটা হচ্ছে বাগানবাড়ি থেকে কিছুটা দূরে। তার বাগানবাড়িতে যে ঘরটা ছিল সেই ঘর থেকে কবরস্থানটা দেখা যায়। এটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের পারিবারিক কবরস্থান। মকবুল সাহেব চেয়ারম্যানকে একটা কথাই বলল যে, বাজান কার কবর খুঁড়বেন? চেয়ারম্যান তাকে বলল, মইরা গেলেই তো বুঝতে পারবি, যখন এখানে কবর হইব তখন বুঝবি না, দেখবি না। তোর প্রতি একটা অনুরোধ রইল আমার, তুই প্রত্যেক দিন রাতের বেলা আইয়া এই কবরটা জিয়ারত করে যাবি, পারবি না বাজান? মকবুল সাহেব বলে,
বাজান আজ পর্যন্ত কি আপনার কোনো কথা ফালাইছি কোন? আপনি যা কইছেন হেডেই মাথা বেইতে নিছি, তাহলে এই কামটা পারুম না? আচ্ছা বাজান, আপনারে আজকে এত সুন্দর লাগতেছে কে? আপনি এই রাতের বেলা সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরছেন কেন? চেয়ারম্যান সাহেব বলছেন, সবই বিধাতার লীলা খেলা। কামে হাত লাগা, দুজন মিলা কাম করি, তাড়াতাড়ি কামটা শেষ হয়ে যাব। তারা দুজন যখন কবর খুঁড়ছিলেন তখন মকবুল সাহেব খুব চমৎকার একটা সুঘ্রাণ পাচ্ছিলেন। তিনি সেই চেয়ারম্যান সাহেবকে বললেন, বাজান দেখেন না কত সুন্দর একটা গ্যারান আপনি পাইতাছেন? চেয়ারম্যান সাহেব অস্পষ্টভাবে একটা শব্দ করে এবং মুচকে একটা হাসি দেয়। মকবুল সাহেব চাঁদের আলোতে তার একটা অস্পষ্ট চেহারা দেখে, কিন্তু তিনি এই ব্যাপারটা আর ফোকাস করে না এবং তার হাসির অর্থটাও তিনি বুঝতে পারেন না। তাদের কবর খোঁড়া শেষ, ইতিমধ্যে বেশ রাত হয়ে গেছে। তারা দুজন মিলে এসে সেই বাগানবাড়িতে টিউবওয়েলে অজু করে ফ্রেশ হয়। আর যখন টিউবওয়েলে তারা অজু করছিল তখন সেই বাগানবাড়ির আশেপাশে প্রচুর বাতাস হচ্ছিল। মনে হচ্ছিল যে বাঁশগুলো একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ প্রচণ্ড জোরে বাড়ি খাচ্ছে। গাছ থেকে অনেক পাখি শব্দ করতে করতে আকাশের দিকে উড়ে গেল। মকবুল সাহেব চেয়ারম্যানকে খুব আতঙ্ক নিয়ে বলতেছে, বাজান 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 এটা কি হইতাছে বাজান? চেয়ারম্যান তাকে বলল, এইটা কিছুই না বাজান, তুই যা ঘুমা, সবই সৃষ্টিকর্তার লীলা খেলা। মকবুল সাহেব তাকে জানায়, আমি হেনে আর ঘুমামো না, মৌমিতার নানা গোবাইতে যাবো গা, ওর ছোট মামার লোকের সকালে গঞ্জে যাইতে হইব, হেনে কাম আছে, আপনি ঘরে যান, ঘরে যায় ঘুমান। মকবুল সাহেব সেই রাতেই মৌমিতার নানার বাড়ি চলে আসে তার ছোট মামার কাছে। সকালবেলা তারা ঘুম থেকে উঠে দুজন একসাথে সদর হসপিটালে কোনো একটা কাজে যান। সকাল 8টা কি 9টা নাগাদ তারা শুনতে পায় যে ওই গ্রামের চেয়ারম্যান সাহেব তো মারা গেছেন। চেয়ারম্যানের বাড়ি থেকে সদর হসপিটালের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। মকবুল সাহেব এটা বিশ্বাসই করে না। তিনি মৌমিতার মামাকে সব ঘটনা খুলে বলেন। তারপর তারা কাজ শেষ করেই সেই বাড়ির দিকে রওনা করেন। তারা বাড়িতে গিয়ে দেখছেন প্রত্যেকটা মেম্বার খুব কান্নাকাটি করতেছে আর খাটিয়াতে একটা লাশ শোয়ানো। মৌমিতার ছোট মামা জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেবের মৃত্যুর কথা জানতে চায়। তখন তাকে বলা হয় যে গতকাল বিকেলে পাশের গ্রামে গিয়েছিল একটা বিচার কাজের জন্য, আর সেখান থেকে তিনি ঢাকায় চলে যেতেন। কিন্তু ভোরবেলা কৃষকরা ফসলি জমির মাঝখানে, মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার সময় যে ফসলি জমিগুলো থাকে সেই জমির মাঝখানে তার লাশটা পায়। আর তাকে বলে যে মকবুল তো সব জানে, মকবুল কি কিছু বলে নাই? এবার মকবুল সাহেব আরো ভয় পেয়ে যান, কারণ গতকাল বিকেলে চেয়ারম্যান সাহেবকে তিনি নিজেই সেই গ্রামে দিয়ে আসছিলেন। তাহলে রাতের বেলা মকবুল সাহেবের সাথে কি ঘটল? মকবুল সাহেব আতঙ্ক আর ভয়ে সেখানে পাথর হয়ে যান। তিনি আর কোনো কথাই বলতে পারেন না সেখানে। চেয়ারম্যান সাহেবের স্ত্রী কান্না করতে করতে বলতেছে, তুই তোর বাজারে দেখবি না? চেয়ারম্যান সাহেবের মুখ থেকে যখন কাপড়টা সরানো হয় তখনও তার গোসল করা হয় নাই। মকবুল সাহেব এক নজর দেখলেন আর তার কাছে মনে হলো সেই রাতের মুচকে হাসিটা, এই হাসিটার অর্থ অনেক। মকবুল সাহেব সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। মকবুল সাহেবের বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। ইতোমধ্যেই মৌমিতার ছোট মামা সবাইকে রাতের ঘটনা খুলে বলেন যেটা মকবুল সাহেবের সাথে ঘটেছিল আর তিনি সকালবেলা তাকে বলেছিলেন। সবাই তো এই কথা শুনে খুব অবাক হয়ে যায় আর তারা ভাবতে থাকে যে এটাও কি সম্ভব। স্থানীয় মসজিদের ইমাম এবং আরো কিছু লোকজন দৌড়ে যায় সেই কবরস্থানে। সেখানে গিয়ে দেখছেন একটা কবর খোঁড়া আছে। পরে সেই মসজিদের ইমাম সবার উদ্দেশ্যে বলে যে চেয়ারম্যান সাহেব খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, পরহেজগার লোক ছিলেন আর তিনি পরোপকার করতেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই মকবুল। হয়তো কোনো ভালো জিন এসে মকবুলকে সাহায্য করে গেছে কবরটা খোঁড়ার জন্য। আপনারা কোনো টেনশন করেন না, আমরা ওখানে দাফন করব, এটা আল্লাহর একটা অশেষ রহমত। চেয়ারম্যান সাহেবকে সেই কবরে দাফন করা হয়। আর মকবুল সাহেব বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর চেয়ারম্যানের পরিবার তাকে জানায় যে মকবুল সাহেবের নামে এই বাগান বাড়িটা আর ফসলি জমি লিখে দিয়ে গেছে। মকবুল সাহেব প্রায় প্রতিদিন রাতেই সেই কবরে জিয়ারত করে আসতেন। একদিন রাতে তিনি হয়তো জিয়ারত করতে ভুলে গেছেন। মধ্যরাতে তিনি ঘুম ঘুম চোখেই চেয়ারম্যানের আওয়াজ পাচ্ছেন, মকবুল বাসান ঘরে আসস তুই? মকবুল সাহেব তো ঘুমের ঘরে ছিলেন, তিনি হয়তো ব্যাপারটার বুঝেন নাই। তিনিও বলেন যে হ্যাঁ বাসান ঘরে আসি, দাঁড়া নাইতাছি। মকবুল সাহেব দেখছেন সেই চেয়ারম্যান সাদা পাঞ্জাবি পরা,
মুখে মুচকি হাসি আর চোখে সেই মায়াবী দৃষ্টি। সবচেয়ে অবাক করার বিষয়, আজকেও জ্যোৎস্না রাত। চেয়ারম্যান তাকে বলছে, চল বাদান চল, কবরটা জিয়ারত করে আহি। মকবুল সাহেব তার পেছন পেছন হেঁটে হেঁটে সেই কবরের স্থানে যান। যখন কবরের সামনে দাঁড়ায় তখন মকবুল সাহেবের মনে পড়ে, চেয়ারম্যান সাহেব তো মারা গেছেন, তাহলে এই লোকটাকে। মকবুল সাহেব সেখান থেকে চিৎকার দিতে দিতে চেয়ারম্যানের বাড়ির দিকে দৌড় দেন, যেহেতু চেয়ারম্যানের বাড়িটা খুব কাছাকাছি ছিল। বাড়ির সব লোকজন এসে দেখছে যে মকবুল উঠানে বসে খুব কান্নাকাটি করতেছে আর চিৎকার দিতেছে। তাকে সবাই মিলে শান্ত করে তারপরে জিজ্ঞেস করলে তিনি এই ঘটনাটা খুলে বলেন। সবাই তাকে সান্ত্বনা দিল যে চেয়ারম্যান সাহেব তোমাকে বেশি ভালোবাসতো আর তাই তোমার সাথে হয়তো দেখা দিয়েছে, এটা নিয়ে ভয় পেও না। মকবুল সাহেব ওই রাতে চেয়ারম্যানের বাড়িতে ঘুমান। তিনি চিন্তা করলেন বাগান বাড়িতে আর থাকবেন না, আর এটা চেয়ারম্যানের স্ত্রীকে জানানো হয়। চেয়ারম্যানের স্ত্রী মকবুল সাহেবকে তাদের বাড়িতে রেখে দেন, যেহেতু দোতলা ভবন আর বেশ কিছু রুম খালি আছে। এভাবে বেশ কিছুদিন সময় কেটে যায়, কিন্তু তারপরও মকবুল সাহেবের মনে হতো তিনি যে দোতলায় রুমটাতে থাকতেন সেই রুমের জানালার পাশে তিনি প্রায় সময় সেই চেয়ারম্যান সাহেবকে মুচকি একটা হাসিতে দেখতেন। মকবুল সাহেব মনে করতেন যে এটা হয়তো হ্যালোসিনেশন, কিন্তু একবার, দুইবার, তিনবার, বারবার তিনি এই জিনিসটা দেখতেন। তিনি সবাইকে জানায়, স্থানীয় মসজিদের ইমাম তাকে বলে যে এটা নিয়ে ভয় পেও না, কিছু দোয়া দরুদ পড়ে ঘুমায়ও, দেখবা ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু তারপরও তার এই বিষয়টা ঠিক হয় না। তিনি প্রায় সময় হঠাৎ করেই সেই চেয়ারম্যান সাহেবকে দেখতেন। মকবুল সাহেব তখনও কিন্তু চেয়ারম্যান সাহেবের কবর জিয়ারত করতেন, তবে রাতের বেলা না, দিনের বেলায় প্রতিদিন তিনি জিয়ারত করতেন। মকবুল সাহেব ড্রাইভিং জানতেন, আর সদর হসপিটাল থেকে তাকে অফার করা হয় যে অ্যাম্বুলেন্স চালানোর জন্য। মকবুল সাহেব সেই অফারে রাজি হন। তিনি সেই সদর হসপিটালের অ্যাম্বুলেন্স চালান। প্রায় 3-4 মাস কেটে গেছে। যেই রাতে তার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সেদিন সারাটা দিনই টিপটিপ বৃষ্টি ছিল, আর রাত আনুমানিক 9টা নাগাদ তিনি সারাদিন কোনো ট্রিপ পান নাই। চিন্তা করলেন যে বাড়িতে চলে আসবেন। এমন সময় একজন হুজুর তার গাড়ির সামনে আসেন। হুজুরটা বয়স হবে আনুমানিক 40 থেকে 42 বছর বয়স। তার চেহারাটা খুবই মায়াবী, আর তিনি লম্বা ছিলেন আনুমানিক 5 ফিট 7 কি 8 ইঞ্চি। তাকে এসে বলছে একটা একটা লাশ নিয়ে যেতে হবে ওই জেলাতে। মকবুল সাহেব তাকে জানায় যে লাশের সাথে কে যাবে। সেই হুজুরটা বলে আমি যাব। মকবুল সাহেব তার সাথে ভাড়া মিটিয়ে দেন, আর লাশটা ঘন্টাখানিক পর নিয়ে যেতে হবে। মকবুল সাহেব তার ফোন নাম্বার সেই লোকটাকে দেয় আর জানায় যে সে রাতের খাবারটা খেয়ে আসবে। সেই লোকটা বলে যে আপনি সময় মতো থাকলেই হবে, ফোন নাম্বার লাগবে না, আপনি চলে আসেন। মকবুল সাহেব তার ফোন নাম্বার চাইলে তিনি এই বিষয়টা এড়িয়ে যান। মকবুল সাহেব একটু অবাক হন। মকবুল সাহেব বাড়িতে এসে খাওয়া দাওয়া করেন আর দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে তিনি যাবেন কি যাবেন না। আবার চিন্তা করলেন যে বাড়ি থেকে তো কাছেই, যে দেখি। তিনি সময় মতো সেই হসপিটালের সামনে যান, অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন 2 নার্স আর সেই হুজুরটা একটা লাশ নিয়ে আসছে। হয়তো লাশটা কফিনের ভেতরে। যথারীতি লাশের কফিনটা গাড়িতে উঠানো হয়। রাত আনুমানিক 10:30 নাগাদ তারা গাড়ি ছাড়েন। গাড়িটা স্বাভাবিকভাবেই চলছিল। যখন অ্যাম্বুলেন্সটা হাইওয়ে রোডে ওঠে তখন সেই হুজুর তাকে জানায়, তোমাকে আমি পার্শ্ববর্তী জেলার কথা বলেছিলাম, পার্শ্ববর্তী জেলায় না, তোমাকে ওই জেলাতে যেতে হবে। তখন মকবুল সাহেব বলল যে ওই জেলাটা তো অনেক দূরে, আর যেতে যেতে সে ভোর হয়ে যাবে। হুজুর তাকে বলল, চিন্তা করো না, তোমাকে ভাড়া চাইতে বেশি দেব। উদাহরণ দিচ্ছি, আনুমানিক ভাড়া হবে 4,000 টাকা। হুজুর তাকে বলে 15,000 টাকা দেবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এবার আঞ্চলিক ভাষা ব্যবহার করছি না। মকবুল সাহেব রাজি হন। হুজুর তাকে বলল খুব বেশি প্রয়োজন না হলে গাড়ি যেন না থামায়, তাহলে ভোর নাগাদ তারা সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। হাইওয়ে রোড, একেই তো বৃষ্টি পড়ছে, চাইলেও মকবুল সাহেব খুব দ্রুতভাবে গাড়িটা চালাতে পারছেন না। গাড়ি তো চলছে, কিন্তু মকবুল সাহেবের মনে হলো গাড়িটা বেশ ভার হয়ে গেছে। মনে হচ্ছে যে গাড়ির মধ্যে প্রায় 10 থেকে 12 জন ব্যক্তি উপস্থিত আছে। যে ভারটা হবে সেরকম একটা ভার। গাড়ি খুব ধীরে ধীরে চলছে। তিনি প্রায় 1-2 মিনিট এই বিষয়টা খেয়াল করেন, পরে হুজুরের দিকে তাকান। হুজুর তার দিকে না তাকিয়ে বলে, দোয়া ইউনুস পড়ো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ঠিক তাই হলো। দোয়া ইউনুস পড়ার পর গাড়িটা আবার স্বাভাবিক হয়ে গেল। গাড়ি চলছে তো চলছে। মধ্যরাতে একটা রেস্টুরেন্টের সামনে তারা
ব্রেক নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, তখন সেই হুজুর বলে যে আমি গাড়িতেই থাকবো, তুমি যা খাওয়ার খেয়ে এসো, খুব তাড়াতাড়ি এসো। তারা যথারীতি রেস্টুরেন্টের সামনে গাড়ি ব্রেক করেন আর মকবুল সাহেব নাস্তা করে আসেন। তখন হুজুর গাড়িতেই ছিলেন। মকবুল সাহেব ভাবছে হয়তো হুজুরের আত্মীয় মারা গেছে, ইতিমধ্যে কোনো তথ্যই জানা হয় নাই তার, হয়তো সেই টেনশনে হুজুর আর খেতে আসেন নাই। মকবুল সাহেব তার নাস্তা কমপ্লিট করে অ্যাম্বুলেন্সে আসেন। তিনি অ্যাম্বুলেন্স ড্রাইভ করছেন, অ্যাম্বুলেন্সটা ভালোই চলছে। কিছুক্ষণ চলার পর তিনি হুজুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর, এই যে মারা গেছে উনি আপনার কে হন? হুজুর তখন তাকে মুচকি এসে বলতেছে, তুমি এত প্রশ্ন করো না, কিচ্ছু জানতে চাও না, সময় হলে তুমি নিজেই দেখতে পারবা। এরপর পরই একটু গম্ভীর হয়ে হুজুর বলেন, দোয়া পড়ো আর গাড়ি চালাও। মকবুল সাহেব একটু অবাক হন, কিন্তু হুজুরের প্রতি কোনো রাগ করেন না, কারণ ইতিমধ্যে হুজুরকে তিনি খুব ভালোবেসে ফেলেছেন। মকবুল সাহেব অ্যাম্বুলেন্স ড্রাইভ করছেন। অ্যাম্বুলেন্সটা যখন নির্দিষ্ট জেলা হয়ে মফস্বল শহর হয়ে সেই গ্রামের দিকে যাচ্ছে, তখন শেষ রাত হবে। মকবুল সাহেবের কাছে মনে হচ্ছে যে সেই কফিনের মধ্যে লাশটা নড়াচড়া করছে আর কেমন যেন একটা শব্দ করছে। আর এর পরপরই মনে হলো কেউ যেন কফিনটাকে একটু উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মেরেছে। গাড়িটা একদম কেঁপে গেছে, এদিকে স্টার্ট বন্ধ হয়ে গেছে। মকবুল সাহেব হুজুরের দিকে তাকায়, হুজুর মকবুল সাহেবের দিকে তাকায়, তারা দুজন একসাথে পেছনে তাকায় এবং পেছনে দেখছে সেখানে কফিন নেই। হুজুর গাড়ি থেকে নেমেই অ্যাম্বুলেন্সের পেছনের দিকে দৌড় দেয়। মকবুল সাহেবও ইতিমধ্যে গাড়ির পেছনের দিকে আসেন, এসে দেখছেন যে পেছনে গেট তো লক করা। তিনি লকটা খুলেন, দেখতেছেন না, ভেতরে লাশ নেই। এদিকে তিনি হুজুরকেও দেখতে পাচ্ছেন না। মকবুল সাহেবের কাছে তখন মনে হচ্ছে আশেপাশে পরিবেশটা ভয়ঙ্কর হয়ে গেছে, গাছগুলো মনে হয় তার দিকে তাকিয়ে আছে। মকবুল সাহেবের কাছে এও মনে হচ্ছে যে রাস্তার দুপাশে যে গাছগুলো আছে সেই প্রত্যেকটা গাছের উপর থেকে তার দিকেই দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অনেকগুলো অবয়ব। মকবুল সাহেব এবার মারামারি বা ধস্তাধস্তির শব্দ পাচ্ছেন, যেখানে ঢালু জায়গা, অ্যাম্বুলেন্স থেকে প্রায় 3-4 হাত দূরে, সেখানে হয়তো অনেকজন ব্যক্তি খুব মারামারি করতেছে। মকবুল সাহেব সেখানে ভয়ে জমে যান। তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, দোয়া দরুদ পড়তেছেন। প্রায় 1 মিনিট পর তার কাছে মনে হলো সেই চেয়ারম্যান সাহেব একটু দূর থেকে তাকে ইশারা করছেন, যেদিকে মারামারি বা ধস্তাধস্তির শব্দ পেয়েছেন সেই দিকে যাওয়ার জন্য। আর এই ইশারা করার মাঝখানেই সেই হুজুর সেখান থেকে ডাকা শুরু করছে সেই মকবুল সাহেবকে, এদিকে আসো, এদিকে আসো। মকবুল সাহেব একই সময় চেয়ারম্যানকে দেখছেন আর ঠিক একই সময় সে হুজুর তাকে ডাকছে। মকবুল সাহেব খেয়াল করলেন চেয়ারম্যানকে দেখার পর আর হুজুর ডাকার পর পরিবেশটা একদম স্বাভাবিক হয়ে গেছে। তিনি হুজুরের দিকে যান, সেই রাস্তার ঢালুতেই দেখছেন যে কফিনটা পড়ে আছে। তিনি যেদিকে সেই চেয়ারম্যান সাহেবকে দেখেছিলেন তিনি সেদিকে তাকান, দেখছেন না, সেখানে আর চেয়ারম্যান সাহেব নেই। মকবুল সাহেব ভেবেছেন এটা হয়তো তার হ্যালোসিনেশন। হুজুর তাকে বলছে কফিনটা ধরো। ঠিকই তিনি কফিনটা ধরলেন এবং তার কাছে মনে হচ্ছে যে কফিনটা একদম হালকা। তারা দুজন কফিন ধরে ধরে উপরে যখন ওঠাচ্ছেন তখন মকবুল সাহেবের মনে হচ্ছে যে আমি না ধরলেও তো হয়। তার কাছে মনে হচ্ছে যে কয়েকজন মিলে কফিনটাকে টেনে নিয়ে আসছে। তো মকবুল সাহেব সে হুজুরকে জিজ্ঞেস করলো কফিনটা হালকা কেন? হুজুর তাকে বললো দোয়া ইউনুস পড়ো। তারা লাশটা অ্যাম্বুলেন্সে উঠায়। মকবুল সাহেব ড্রাইভিং সিটে বসেন, গাড়ি স্টার্ট দেন এবং দেখছেন যে স্টার্ট হয়ে গেছে। তখন হুজুর সামনে বসেন, বসে তাকে তাড়াহুড়া করে বলছে, এবার 3 কুল পড়ো আর আয়াতুল কুরসি পড়ো, আর কোনো বিপদ নেই, গাড়ি চালাও। গাড়ি চলছে, ফজরের আগে হবে। হুজুর তাকে নির্দিষ্ট যে টাকার কথা বলেছিল তার চেয়ে আরও বেশি টাকা দেয় এবং একটা কাগজ বের করে দেয়, যে কাগজের মধ্যে 4টা ফোন নাম্বার ছিল। হুজুর বলে আমি এই স্থানটাতে নেমে যাব আর তুমি সোজা গাড়ি ড্রাইভ করতে থাকবা, সেখানে তুমি একটা বাজার পাবা, তুমি যেতে যেতে ফজরের আজান দিয়ে দিবে আর সেখানে একটা হোটেলও খোলা পাবা। তুমি সেই হোটেলে নাস্তা করতে করতে তুমি এই 4টা নাম্বারেই ফোন করবা আর বলবা যে লাশটা বাজারে আছে, তারা যেন আসে। মকবুল সাহেব হুজুরের উদ্দেশ্যে বলে যে আপনি যাবেন না কেন? হুজুর তখন বলে যে এখানে তার কিছু আত্মীয়র বাড়ি আছে, তাদেরকে এই খবরটা দিতে হবে। মকবুল সাহেব রাজি হন। ইতিমধ্যে সেই হুজুর তার নির্দিষ্ট স্থানে নেমে যান, আবার গাড়ি ড্রাইভ করছেন মকবুল সাহেব। ইতিমধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে। তিনি সেই
হুজুরের দেখানো রাস্তায় চলতে চলতে একটা বাজার পেলেন, আর সেখানে হুজুরের বলা অনুযায়ী হোটেলও খোলা পেলেন। মকবুল সাহেব গাড়িটা সাইড করেন আর সেখানে ফ্রেশ হন, অপেক্ষা করেন নাস্তা খাবেন। এই জন্য মকবুল সাহেব সেই 4টা নাম্বারই ফোন করে, আর 4টা নাম্বারে 4জন ব্যক্তি ফোনটা পিক করে। মকবুল সাহেব সবাইকে বলে যে এইখানে লাশটা আছে এই বাজারে, আপনারা আসেন, আমি তো আর বাড়ি চিনি না। তারা 4জনই অবাক হয়ে যায়, কাল লাশ কি লাশ, অনেক প্রশ্ন করে, কিন্তু মকবুল সাহেব কোনো উত্তর দিতে পারেন না। মকবুল সাহেব হোটেলে নাস্তা করছেন, এই সময় প্রায় 20 থেকে 25 জন ব্যক্তি আসেন, এসে মকবুল সাহেবকে কল দেন এবং কনফার্ম করেন যে এটাই মকবুল সাহেব, আর উনি ফোন করে লাশের কথা বলেছিলেন। মকবুল সাহেব যাদেরকে ফোন করেছিলেন তাদের বাড়ি ছিল সেই বাজারের পেছনেই, মানে বাড়ি থেকেও বাজারটা দেখা যেত, এতটা কাছাকাছি। মকবুল সাহেব দেখলেন যে লোকগুলো আসছে তাদের মধ্যে থেকে প্রায় 7-8 জন হচ্ছে হুজুর। মকবুল সাহেব সব ঘটনা খুলে বলেন এবং সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যান। অ্যাম্বুলেন্স থেকে কফিনটা নামানো হয়, সবাই তো আতঙ্ক নিয়ে আছে, অবাক হয়ে আছে, এবং মকবুল সাহেবের কাছে এমন মনে হচ্ছে যে কিছুক্ষণ পর হয়তো তাকে মারবে সবাই মিলে। কফিনটা খোলার পর সবাই আতঙ্কের একটা চিৎকার দিল, রাগান্বিত দৃষ্টিতে মকবুল সাহেবের দিকে তাকাইল। মকবুল সাহেব ধীরে ধীরে সেই কফিনের সামনে আসেন এবং এসে দেখছেন তিনি রাতে যেই হুজুরের সাথে এই অ্যাম্বুলেন্সে আসছেন সেই হুজুরটাই এখানে লাশ হয়ে শুয়ে আছে। কিভাবে সম্ভব এটা? লাশটাকে দেখে মনে হচ্ছে বাঁ পাশের অংশটা একদম কপাল থেকে পা পর্যন্ত থেতলে গেছে এবং কপালের অংশটা সেলাই করা, মনে হচ্ছে লাশটা পোস্টমর্টেম করা হয়েছে। মকবুল সাহেব সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। মকবুল সাহেবের বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। তখন সবাই মকবুল সাহেবকে জিজ্ঞেস করে এই লাশটা সে কোথায় পেয়েছে, কারণ প্রায় 3 দিন আগে উনি ঢাকায় গিয়েছিলেন আর ওনার ফোন নাম্বারটা বন্ধ থাকাতে ওনাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হচ্ছে, আর এদিকে থানায় একটা সাধারণ ডায়েরিও করা হয়েছিল। মকবুল সাহেব আবারও ঘটনাটা খুলে বলেন, কিন্তু কেউ বিশ্বাস করেন না। মকবুল সাহেব যেহেতু তার এলাকার হসপিটাল থেকেই এই লাশটা নিয়েছিলেন, আর ওই এলাকায় তার একটা ভালো পরিচিত আছে সেই চেয়ারম্যানের মাধ্যমে, তিনি সেই হসপিটালের ডাক্তারকে ফোন করেন এবং তার সাথে যারা অ্যাম্বুলেন্স ড্রাইভ করতো তাদেরকেও ফোন করেন। ডাক্তাররা খোঁজ নেওয়ার আধা ঘন্টা পর মকবুল সাহেবকে ফোন করেন। ফোনটা লাউডে দেওয়া ছিল আর সেই ফোনের কনভারসেশন সবাই শুনছিল। ডাক্তার মকবুল সাহেবকে বলছে, তুমি এই লাশটা কিভাবে নিলা? এই লাশটা তো মর্গে ছিল, 3 দিন আগে এই লোকটা অ্যাক্সিডেন্ট করেছিল, তুমি যে লোকের নামটা বললা ইতিমধ্যে ওনার নাম সেই গ্রামবাসীরা মকবুল সাহেবকে জানান। ডাক্তারেও বলে যে আমরা ভেবেছি এটা বেওয়ারিশ লাশ, তাই আমরা পোস্টমর্টম করে মর্গে রেখেছিলাম, কিন্তু মর্গে থেকে তুমি এই লাশটা কিভাবে নিলা? মকবুল সাহেব সেই ডাক্তারকে পুনরায় আবার সব ঘটনা খুলে বললেন। ডাক্তার খুব অবাক হয়ে গেছেন, লাশ ছিল মর্গে আর সেটা ওই জেলাতে কিভাবে গেল? এদিকে মকবুল সাহেবও ভাবছেন যে তিনি এই লাশটার সাথেই এতক্ষণ চলে আসছে এই জেলাতে। গ্রামবাসী ভাবছে যে এটা হয়তো মকবুল সাহেবের কাজ। তখন পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আবার সব জিজ্ঞাসাবাদ করে আর মকবুল সাহেব ডাক্তারের সাথে কথা বলায় দেয়। চেয়ারম্যানের বাড়িতেও খবর দেওয়া হয়, তখন মকবুল সাহেবকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেই হসপিটালের ডাক্তার আর চেয়ারম্যানের কিছু লোক যারা মকবুল সাহেবকে চিনত ছোটবেলা থেকেই, প্রায় 7 থেকে 8 জন মিলে সেই জেলাতে যায় মকবুল সাহেবের কাছে। পরে বিস্তারিত সব খুলে বলে পুলিশকে। পুলিশ শুনে খুব অবাক হয়ে যায়। পুলিশ সেই ডাক্তারের রেফারেন্সে মকবুল সাহেবকে ছেড়ে দেন, আর পরবর্তীতে মকবুল সাহেবের জেলাতে যে থানা ছিল সেই থানায় কমপ্লেন পাঠায়। সেই থানা তদন্ত করে দেখছে যে এই ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। তদন্তটা পরবর্তীতে রহস্যজনকভাবে ক্লোজ করে দেন। এই ছিল আজকের মতো মকবুল সাহেবের ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পুরনো ঢাকা থেকে আবিদ বলছি।
এর আগে ভূত এফএমে আমি একটি স্টোরি পাঠিয়েছিলাম ইমেল করে, কোনো কারণে সেটা হয়তো সিলেক্ট হয়নি। যাই হোক, আজকে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা একটু বড়, সেজন্য আমি আর লিখে পাঠালাম না, অডিও ক্লিপ পাঠাচ্ছি। যদি ভালো লাগে প্রচার করবেন। ঘটনাটা আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগের একটা ঘটনা। বলে রাখা ভালো যে আমি আমার জন্ম পুরনো ঢাকাতে এবং বেড়ে ওঠাও এখানে। বর্তমানে আমি যে বাসায় আছি এটা আমার পৈতৃক বাসাই। আর এই এলাকাটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। তো ঘটনাটা একটা জিনকে আনা নিয়ে, জিন হাজির করা নিয়ে আর কি। তো জিন হাজির করা নিয়ে ঘটনাটা ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আর ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকাতেই। এখানে একটা হুজুর বাড়ি ছিল, সবাই পীর সাহেবের বাড়ি নামে চিন্তিত, খুব অপরিচিত একটা বাড়ি ছিল। তো যাই হোক, ঘটনাটা সময়কাল তো বললাম আমি আপনাকে, প্রায় আজ থেকে 20-22 বছর, 98 সালের ঘটনা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ঘটনাটা শুরু হয় এভাবে। আমরা কয়েকজন ফ্রেন্ড, আমাদের আড্ডার জায়গা ছিল একটা মাঠ। সেই মাঠে আমরা রেগুলারই আড্ডা দিতাম। আর বয়সের কারণে আমরা একটু বোখারে টাইপের ছিলাম। তো এলাকার মানুষজন আমাদেরকে বেশ ভয় পেত বললে ভুল হবে, আসলে অ্যাভয়েড করে চলতো আর কি। মানে হচ্ছে যে নিজের সম্মানের খাতিরই হোক বা ভয়ের কারণেই হোক, আমাদের সাথে তেমন একটা বাদাবাদি করতে আসতো না। আমরা যেটাই করতাম আর কি, উচ্ছৃঙ্খল ছিলাম, অনেক দুষ্টামো করতাম অনেকের সাথেই। তো সেই সময় বিশেষ করে আমার কথা বলি, ধর্মকর্মে তেমন একটা আমার কোনো যোগ বা আগ্রহ কোনোটাই ছিল না। তেমন একটা এগুলোকে পাত্তাও দিতাম না, গ্রাহ্য করতাম না আর কি। তো হুজুর বাড়ির যে ঘটনাটা বলতে যাচ্ছি, সেই হুজুরকে অনেকে মান্য করতো এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে তদবিরের জন্য আসতো। তো মজার বিষয় ছিল সেটা ছিল আমরা 5-6 জন ফ্রেন্ড, যারা রেগুলারই বললাম যে মাঠে আড্ডা দিতাম, তারা প্রতি বুধবার সেই হুজুর বাড়িতে হানা দিতাম। একটা কারণ ছিল, সেই কারণটা হলো ওই প্রতি বুধবারে ওখানে একটা ওরস মতো হতো। ওরস মানে কি, একটা সিন্নি রান্না হতো, খিচুড়ি, খুবই মজার একটা খিচুড়ি। সেটা খাওয়ার জন্য আমরা ওখানে হানা দিতাম মূলত। তো সেখানে যে একজন খাদিম ছিল, তার সাথে আমাদের বেশ খাতির ছিল, হাত করছিলাম আর কি। তো আমরা ভিতরে যেতাম না, একটা মানে জায়গাটার একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে একটা বাসার নিচতলা দরবার, তার মানে ভিতরে একটা রুম, সেই রুমের বাইরে বেশ বড় একটা জায়গা, তারপরে হচ্ছে গেট। তো গেট দিয়ে ঢুকে সে বড় জায়গায় তার ভক্তরা অপেক্ষা করত এবং অল্প কিছু লোকজন ভিতরে তার যেখানে বসতেন ওইখানে থাকতো আর কি। তো যাই হোক, প্রতি বুধবারের মতো আমরা এক বুধবার গেলাম এখানে, খাবো রাতের বেলা। সেই রাত 10টা সময় খাবার টাবার দেওয়া হয়। তো
আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছি, দুষ্টামি করতেছি। তো এর মধ্যে বলে রাখা ভালো, আমাদের ফ্রেন্ডের নামগুলো বলার একটা কারণ হচ্ছে, সেটা পরে বলছি। আমার নাম আবিদ, আর আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল তার মধ্যে একজন ছিল রাসেল, আর একজন ছিল সুজন, আর একজন ছিল সাগর। আমরা মোট 4 জন সেদিন গিয়েছিলাম। এমনি আমাদের বন্ধু সবাই আরো ফ্রেন্ডরা থাকতো, তো সেদিন তারা যায়নি। আমাদের প্রায় 8-10 জনের একটা গ্রুপ থাকতো সবসময়। তো যাই হোক, বসে আড্ডা দিতেছি এবং খাবারের জন্য ওয়েট করতেছি কখন খাবার হবে, সার্ভ করবে তারা। তাদের দরবার যখন শেষ হবে তখন খাবার সার্ভ করে তারা। তো এখন ঘটনা হচ্ছে যে তার যে খাদেম, ওই যে হেল্পার, সে তো আমাদের হাত করা ছিল, হ্যাঁ, তাদের সাথে ভালো প্রতিক্রিয়া ছিল। তো বাইরের লোকজন আছে, তারা তাদের মতো করে কথাবার্তা বলতেছে, এক সাইডে আমরা বসে আড্ডা দিচ্ছি, দুষ্টামি করতেছি। এর মধ্যে হঠাৎ করে সেই দিন সেই খাদেম আমাদের কাছে আসে। তো তাকে বললাম আমরা যে কি আজকে খাবারটা কখন দেবে? বলে খাবার তো পরে যখন দাওয়ার দেবে। তো হুজুর ভিতর থেকে একটু খবর পাঠাইছে আমাকে দিয়ে যে আপনাদের মধ্যে দিয়ে কার নাম আছে, তাকে হুজুর একটু ভিতরে ডাকছেন। তা আমরা একজন একজনের মুখ চাওয়াচাওয়ি করতেছি, যেহেতু আমার নাম আবিদ। আমি বললাম যে দিয়ে তো আমার নাম আবিদ, কেন কি হয়েছে? বলে হুজুর আপনার ডাকে। আমি বলি কেন? হুজুর আমার ডাকে, হুজুর কি আমার চিনে? বলে যে না, চিনে কি চিনে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু হুজুর আমাকে তো বলে পাঠালেন। তো এখন আমি তো একটু ভয়ও পেয়ে গেছিলাম যে আসলে হঠাৎ করে এরকম কি হলো, কি জিনিসটা আসলে বুঝতে পারতেছিলাম না। তো আমার বন্ধুরা সাহস দিল যে যা দেখ না কি ঘটনাটা, আমরা তো আসি, কোনো কিছু হলে তো আমরা সামাল দিতেই পারবো। তো বয়সটাও কম ছিল, একটু ভয় ভয়ও লাগতেছিল, আবার একটা প্রেস্টিজেরও ব্যাপার ছিল বন্ধুদের সামনে যে আসলে এরকম ডাকছে, যাবো না। সাহস করে বললাম চলেন যাই, দেখি কি আছে কি হয়। তো ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি যে 2 সাইডে সারি করা লোকজন বসা আছে। আর আমরা আসলে ওই হুজুরকে বিশ্বাস করতাম না, সত্যি কথা। আমরা মনে করতাম যে একজন ভণ্ড মানুষ, ভণ্ড হুজুর। সবসময় তাকে নিয়ে ফাঁসিছিলাম, ঠাট্টা করতাম। সেই সময় বললাম আপনাকে যে সেই সময় আসলে ধর্মকর্ম নিয়ে আমার তেমন একটা বিশ্বাস ছিল না, সেসব কারণে আর কি। তো যাই হোক, সেটা এখন হুজুরকে দেখে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললো যে তুমি এখানে আসো, আমার সামনে এসে বসো একটু, এই ভারী গলায় বললেন আর কি। হুজুরের বয়স ছিল হচ্ছে আপনার কিরকম 60+ হবে, 60+। দাড়ি বেশ বড়, মাথায় একটা কালো টুপি পরতেন উনি, ওই যে আপনার পাকিস্তানি টাইপের টুপি আর কি, চিন্না টাইপের টুপি। আর হচ্ছে বেশ বড় বড় দাড়ি, লাল রঙের মেহেদি দেওয়া, চুলও লাল, চোখগুলো বেশ বড় বড়। তা হুজুরের নামটা আমি সঙ্গত কারণেই বললাম না আর কি। হুজুর আমাকে ডেকে সামনে বসালেন। বসানোর পরে বললেন যে তুমি আমার একটা কাজ করে দিতে হবে। তাই আমি বললাম যে আমি আপনার কাজ করে দেব, কি কাজ বলেন? বলে যে তোমার কিছুই করতে তেমন হবে না, কষ্টকর, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি আমাকে শুধু হেল্প করবা, সাহায্য করবো, সহযোগিতা করবো আমাকে। তো আমি
চিন্তা করতেছি, কোনো উত্তর দিচ্ছি না, হ্যাঁ বা না কিছুই বলতেছি না, চুপ করে আছি। তা হুজুর আমার হ্যাঁ বা না আর উত্তরের অপেক্ষা না করেই ওই খাদেমকে বলতেছেন, তুমি ওকে একটু নিয়ে যাও পাশে, নিয়ে যেয়ে ওকে একটু উজু করাই নিয়ে আসো। তখন তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পরে ওই খাদেমের সাথে বের হয়ে গেলাম। বের হয়ে যেয়ে আমি অজু আমাকে করতে নিয়ে যাবে, ওদিকে না গিয়ে আমি আমার ফ্রেন্ডদের কাছে চলে এসে বলতেছি, দোস্ত এরকম ঘটনা এই বলতেছে, তো চলো আমরা পালাই। তখন ওই খাদেম আমাকে টানাটানি করতেছে, বলতেছে যা না, যা কি আছে দেখি না, আমরা তো আছি, আমরা তো রুমের বাইরে থেকে দেখতেছি সব, কোনো কিছু হলে তার এত লোকজনের মধ্যে তোমাকে সে কি করবে। আর তাছাড়া এমনিতেও তো আমরা বিশ্বাস করি না, আমার রোজও দেখি না কি করে, আজকে একটা তামাশা দেখি। আমার তো ভিতরে ভিতরে ভয় লাগতেছে, আবার তারা মজা করতেছে, এটা দেখেও একবার ভাবতেছে যে দেখি আমিও কি করে, একটা কিউরিয়াসিটি মনে। তো সেই কিউরিয়াসিটি বশবর্তী হয়ে ভয় সহকারে আমি ওই ইয়ের সাথে গেলাম, উজু টুজু করে হুজুরের সামনে যে আবার বসলাম। বসার পরে দেখলাম যে আমার ডান দিকে একজন আর্মি অফিসার। এই কারণে বললাম যে ওনার ড্রেস আপ ছিল, আর্মিতে ড্রেস আপ। উনি বেশ মোটামুটি বয়স্ক, প্রায় 40+ বয়স ছিলেন তার তখন। তা উনি বসেছিলেন পাশে, তো ওনাকে হুজুর ডাক দিয়ে কাছে বসালেন, মানে তার একদম কাছে উঠে এসে সে একদম কাছে বসল, আর আমি হুজুরের একদম স্ট্রেট বরাবর। রুমের মধ্যে ধরেন আরো কতজন লোক হবে, 20-25 জন, দুই সাইড দিয়ে বসা। রুমের মেঝেতে সাদা রঙের চাদর বিছানো, মানে হচ্ছে কার্পেটের উপর চাদর বিছানো। আর হুজুর যেখানে বসে আছেন সেই জায়গাটুকু আপনার এক ধরনের ওই আপনার কি বলবো, তোষক থাকে না বিছানা, এরকম তোষকের উপর সাদা কাপড় বিছানো, সামনে সাইডে 2টা কোল বালিশ, আর হচ্ছে আপনার সামনে একটা মাথার বালিশ, সাদা, সব সাদা। আচ্ছা, এখন সেই হুজুর ওই আর্মি অফিসারকে ডেকে তার হাতের বাম দিকে বসালেন। বসানোর পরে তার হাতের ডান দিকে একটা বাক্স মতো ছিল, সেই বাক্স থেকে, সে আগেকার দিনের কাঠের বাক্স থাকে না, লেখাপড়া করতো মানুষজন, ওরকম বাক্স একটা, মানে ঢাকনা উঠানো যায়, ওরকম একটা বাক্স থেকে সে একটা ছোট কৌটা মতো বের করলো। এই কৌটার মধ্যে আবার অনেকগুলো পাথর দেখলাম আমি, বিভিন্ন কালারের পাথর। ওখান থেকে সে একটা পাথর নিল, ওই যে আপনার হাতের আঙ্গুলে পরে না আংটি পাথর, এরকম ওভাল শেপের, সেরকম একটা কি কালারের, একদম লাল না আবার অরেঞ্জও না, লাল পাথরই হবে আর কি, ওটাকে লাল কালারই বলবো আমি। তো পাথর নিয়ে সে বালিশটার উপর, তার সামনে যে বালিশটা ছিল আড়াআড়ি ভাবে রাখা, মাথার বালিশ, সেটার উপরে রাখার পরে সে আমাকে বলতেছে যে তুমি তোমার ডান হাতটা এটার উপরে রাখো। আচ্ছা, এখন আমাকে কেন তিনি ডাকলেন না আর অন্য কাউকে ডাকলেন না, সেটার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা আমি বলে দিই এখন। সেটা হচ্ছে যে আমার রাশি হচ্ছে তুলা রাশি, আমার জন্ম হচ্ছে অক্টোবরে। তো এই কাজটা করার জন্য তার তুলা রাশির একজন মানুষ দরকার ছিল, সেটা আমি পরে জানতে পারি, এই জন্য আমি এখনই বলে দিলাম আর কি। তো আমাকে বললো যে ওই পাথরটার উপরে তুমি তোমার ডান হাতটা রাখো, হাতের তালুটা রাখো।
তা আমি তো বেশ ভয় পাচ্ছি, রুমে ফ্যান চলতেছে, টিউবলাইট চলতেছে। তারপরে আমি কেমন, অনেক গরমের দিন ছিল তো, গরমের দিন ছিল, আমি ঘামতেছি। রুমে জানলা টানলা সবই খোলা, বাতাস হচ্ছে, তারপর ঘামতেছি। তো উনি আমার অবস্থা দেখে বলতেছে, তুমি ভয় পেও না, ওনার মেয়ে, ওই আর্মি অফিসার যার কথা বলছে, ওনার মেয়ে হারিয়ে গেছে, বাড়ি থেকে পালিয়ে গেছে। উনি আসছে আমার কাছে ওনার খোঁজের জন্য। তো তোমার মাধ্যমে আমি তাকে একটা খোঁজ দেব, আল্লাহ যদি চাহে তো, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সহযোগিতায় আমি চেষ্টা করব। এতটুকুই আমাকে বললো, এর বেশি আর কিছু বললো না। দিনটি নিয়ে কথা কিছু আমার বলেনি। আচ্ছা, যাই হোক, তো এখন আমি তো ভয় পাচ্ছি। ভয় পাওয়ার পরে এখন মনে করেন যে আশেপাশে তাকাচ্ছি, পিছনে তাকাচ্ছি, জানালা যে আমার ফ্রেন্ডরা আছে নাকি। দেখলাম যে হ্যাঁ, আমার ফ্রেন্ডরা জানালা দিয়ে কুচকি দিয়ে দেখতেছে। তো আমার সাহস পেল, যাক, এতগুলো মানুষ আছে, ফ্রেন্ডরা আছে, কি আর হবে দেখি। তাছাড়া আর্মি অফিসার একজন আছেন সামনে, আইনের লোক। তা ওনার কথা বলতে আমি হাতটা রাখলাম পাথরের উপরে। আচ্ছা, এখন উনি যেটা করলেন সেটা হচ্ছে যে আমাকে বললেন যে আমি তোমার হাতের উপর হাতটা রাখবো, এবং যখন আমি তোমাকে চোখ বন্ধ করতে বলবো তুমি চোখ বন্ধ করবা, আর আমি যখন চোখ তোমাকে খুলতে বলবো তখন তুমি চোখ খুলবা। এর মাঝখানে তুমি আর চোখ খুলবা না। যদি চোখ খোলো বা খোলার চেষ্টা করো তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, তুমি আমার কথা আশা করি মান্য করবা। হুজুর আমাকে এটা বললো। তা আমি বললাম যে এতটুকুই করতে হবে, আর কিছু না? বলে যে হ্যাঁ, এতটুকুই করতে হবে, আর কিছু করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ভালো কথা। তো আমি তার কথা মতো তখন হাতটা ওটার উপরে রেখে, পাথরটার উপরে রেখে চোখটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি চিন্তা করতেছি, হুজুর আমারে বললেন চোখটা খুলতে না, কি কারণে বললেন বা কি করবেন উনি, মনের মধ্যে এসে চলতেছে। তো ক্ষতি হয়ে যাবে, চোখ কি খুলবো কি খুলবো না, খুললে বা কি ক্ষতি হয়, আমি তো এগুলো বিশ্বাস করি না। দেখা যাক, যদি তখন কিছু উল্টাপাল্টা মনে করি তাহলে চোখ খুলবো, ধরতে হবো, সমস্যা কি। এই মনে করে চোখ বন্ধ করলাম আল্লাহর নাম নিয়ে। বন্ধ করার পরে তখন উনি আমার হাতের উপর তার হাত রাখলেন, দুই হাতে রাখলেন, দুই হাত দিয়ে আমার হাত চেপে ধরলেন। মানে এমন না যে কবজিটা আমার ধরছে, তা না, সিম্পল ভাবে স্ট্রেট আমার হাতের উপরে হাত, মানুষের হাতের উপর হাত যেভাবে রাখে ওভাবে হাত রাখলেন, আলতো ভাবে রাখলেন, চাপ দিয়ে না, বেশি একটা জোরে না। যাই হোক, আলতো ভাবে রাখলেন। তারপরে কি করলেন, উনি কিছু দোয়া কালাম পড়তে শুরু করলেন। পড়তে 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 এক পর্যায়ে আমাকে তো চোখ খুলতে না করছে। আমি একবার চিন্তা করতেছি খুলবো কি খুলবো না, তখন আমার ভালো একদম সেন্স ভালো মতো কাজ করতেছে, সমস্যা নেই। তা আস্তে আস্তে হঠাৎ করে আমি অনুভব করতে লাগলাম যে আমার হাতটা বেশ গরম হয়ে যাচ্ছে, বেশ গরম। তা আমি চিন্তা করতেছি হাতটা গরম হয়ে যাচ্ছে কেন, বুঝতে পারতেছি না। তা হাতটা কি টান দিয়ে সরাবো নাকি, কারণ আলতো ভাবেই তো আসলে হাতের উপর হাত রাখছে, টান দিয়ে সরালে তো সরানোই যায়, কোনো সমস্যা নেই। আবার চোখ খুলতে না করছে, চোখ খুলে যদি আমি এতগুলো মানুষের সামনে একটা মানে ইনসাল্টিং ব্যাপার, তো কি করবো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে কাজ করতেছে অনবরত। কি করবো, ভয়ও লাগতেছে প্রচন্ড মনের মধ্যে, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম এরকম ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি এর আগে। তা এখন হচ্ছে এরকম গরম, বেশ গরম, হিটটা এরকম যে বাড়তেছে আস্তে আস্তে, হিট তাপটা অনেক বেড়ে যাচ্ছে, মনে হয় আমার হাত পুড়ে যাচ্ছে এমন অবস্থা।
তখন আমি কি করলাম, হাতটা টান দিয়ে সরানোর চেষ্টা করলাম, যেহেতু গরম অনুভব করতেছি, অস্বস্তি লাগতেছে আমার কাছে। আমি হাতটা যখনই সরানোর চেষ্টা করতেছি, আমি হাত সরাতে পারতেছি। এমন না যে উনি আমার কবজি ধরে রাখছে, টান আলতো ভাবে হাতটা আমার হাতের উপরে রাখা, কিন্তু আমি হাত নড়াইতে পারতেছি না। পাথরের মতো হয়ে গেছে, আমার হাত স্টাক হয়ে গেছে একদম তার হাতের নিচে, মানে আমার হাত। এখন আমি হাত নাড়াইতে পারতেছি না কোনোভাবে। তা এখন তো আমার মনের মধ্যে আরো ভয় কাজ করছে, কি হলো, হাত নাড়াইতে পারতেছি না, আমি হাত গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আস্তে আস্তে আমার চোখটা যে বন্ধ করে আছি আমি, এখন আমি চিন্তা করছি আমি চোখ খুলবো। চোখটা যখন বন্ধ করে আছি, অন্ধকার, একদম টোটালি অন্ধকার। এখন হঠাৎ করে আমি চোখ খুলবো চিন্তা করতে করতে হঠাৎ আমার কেমন যেন একটু এলোমেলো লাগতেছে। মানুষ যেমন একটু মানে কেমন সেন্সলেস হয়ে যাওয়ার আগে যেরকম একটু অকুশল হয়ে যায়, ওরকম মাথা ঘুরানো লাগতেছে। তখন আমি চিন্তা করতেছি যে আসলে আমার সাথে মনে আজকে একটা বিশাল কিছু ঘটতে যাচ্ছে। দিকে ভয়ে কাজ করতেছে, ঘামতেছি। হঠাৎ এরকম অন্ধকার চোখের মধ্যে আমি দেখতেছি আমার চোখের ভিতরে সাদা হয়ে যাচ্ছে, সাদা মানে আলো। আমি চোখ বন্ধ করা অবস্থায় আমার চোখের ভিতরে আমি দেখতেছি সাদা দবদবা, সাদা, মানে একটা কি বলবো, খালি একটা সাদা ঘরের ভিতরে যদি কেউ চোখ খুলে চারিদিকে যখন সাদা দেখে, সেরকম আমার চোখ বন্ধ অবস্থায় আমি দেখতেছি আমার চারিদিকে আলোকিত সাদা অনুভব করতেছি। এদিকে আমার হাত কিন্তু গরম। যাই হোক, এরকম করতে করতে হঠাৎ আমি তখন আমার আর কিছু আমি সেন্স করতে পারতেছি না, আমি অলরেডি সেন্সলেস এর মতো হয়ে গেছি অলরেডি। সেন্সলেস, আমার আর কিছু মনে নেই। এরপর সাদার মধ্যেই আছি, ওটার মধ্যেই আছি, সাদা। তো এদিকে আস্তে আস্তে আমার হাতের যে গরম অনুভূতিটা, সেটাও আস্তে আস্তে আমার মাথা থেকে বের হয়ে গেছে। তখন আমি ওটা আমার মাথার মধ্যে নাই যে আমার, তখন আমার মাথার মধ্যে যে সাদা এতটুকুই। তা এরপরে কতক্ষণ ওই অবস্থা ছিলাম আমি বলতে পারবো না। তা এক পর্যায়ে ওই অবস্থা থেকে হঠাৎ করে আমি অনুভব করতেছি যে আবার সাদা থেকে অন্ধকার হয়ে আসতেছে, কালো, ব্ল্যাক আউট। তখন এক পর্যায়ে হাতটার গরম অনুভূতিটা আমার কমে যাচ্ছে আর স্বাভাবিক হয়ে যাচ্ছে সবকিছু। এরপরে হুজুর একটা পর্যায়ে আমাকে বলতেছে যে এর মধ্যে এই সময়টুকুর মধ্যে সাথে সাথে বলতেছে আমি কিন্তু ঘোরের মধ্যে ছিলাম, মানে আমি কি হচ্ছে আমার সাথে আমার কিছু আর মনে নেই। তা এর মধ্যে হুজুর হঠাৎ করে বলে উঠলেন যে এবার তুমি আস্তে আস্তে চোখটা খুলো। তা আমি আস্তে আস্তে না হঠাৎ করে ঠাস করে চোখ খুললাম। চোখ খুলে খুব শান্তি, স্বাভাবিক। চারিদিকে আমি হুজুরকে দেখতে পাচ্ছি, আশেপাশে সব দেখতে পাচ্ছি। আমার মানে আমি মনে হলাম যে আমি একটা জীবন ফিরে পেয়েছি। হাত ছেড়ে বাঁচলাম আর কি। ইয়া আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি কোথায় এসে পড়লাম আর কি সের মধ্যে পড়লাম, এটা বলতেছি। যাই হোক, এখন তো বললো যে আল্লাহ, হয়তো তোমার সাহায্যের কারণে আমার এই ভাইটা অনেক উপকৃত হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে সাহায্য করছো, আল্লাহ তোমাকে অনেক হেফাজত করুন। দোয়া টোয়া করে আমাকে দিয়ে দিলেন। তো আমি কি করলাম, বের হয়ে আসলাম ফ্রেন্ডদের কাছে। আসার পরে ফ্রেন্ডরা দেখি আমাকে দেখে ভয় পাইতেছে। তখন আমি বললাম যে কেন, কি হয়েছে রে? আমি তো ভিতরে হুজুরের সামনে বসা, তোরা তো দেখতেছিলি কি, আমি তো বসিয়েছিলাম, কি হলো? বললো যে তুই যে কথা বললি এরকম করে, তো তুই এগুলো জানলি কোত্থেকে?
তখন আমি বললাম যে আমি কথা বলছি। কি কথা বলছি? তখন ওরা আরো অবাক যে আমি কথা বলছি, আমি নিজেই বলতে পারতেছি না, ওরা আমাকে বলতেছে যে তুই কি সত্যি বলতেছিস নাকি আমাদের সাথে মজা করতেছিস? তুমি বললাম না দোস্ত, আমি সত্যি বলতেছি, আমি তো কোনো কথাবার্তা বললাম, চুপচাপ বসেছিলাম। বলে যে না, তুই তো কথা বলছিস, আমরা শুনলাম, সবাই শুনলো। তো আমি বললাম যে কি কথা বলছিস সত্যি? আমি জানি না দোস্ত, তুই বলতো তো আমাদের কি হয়েছে। তখন ওরা বললো যে হুজুর তোমার কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি সুন্দর মতো উত্তর দিলা। তা আমি বললাম কি প্রশ্ন করছে? তা একটা মেয়ের নাম ধরে হুজুর জিজ্ঞেস করলো তোমাকে যে ও এখন কোথায়? তুমি বললা যে ও তো এখন চট্টগ্রামে। তখন সেই ওই আর্মি অফিসার পাশে বসেছিলেন, সেই আর্মি অফিসার আবার হুজুরকে বলতেছে যে হুজুর তো চোখ বন্ধ করা, সে শুনতেছে, তোমারও চোখ বন্ধ করা, তুমি বলতেছো। এদিকে মাঝখানে আর্মি অফিসার, সে তোমাকে বলতেছে আর কি যে আমার মেয়ে কি কারো বাসায়, কারণ আমার এক দুঃসম্পর্কের ভাই আছে, ওর বাসায় কিনা। তো তুমি আবার বলতেছো যে না, ও আপনাদের কোনো আত্মীয়ের বাসায় না, সে একটা ছেলের সাথে আছে এবং কোনো বাসায় না, খোলা জায়গায় আছে। এরকম তুই বললি। তাই আমি বললাম যে তো আমি যে বললাম, আমি কি স্বাভাবিকভাবে কথা বলছি? বলে যে না, তোর ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছিল, একটু ভারী হয়ে গেছিল, মনে হচ্ছিল যে তুই না অন্য কেউ কথা বলতেছে। আমি বললাম তাই নাকি? আমি তো আসলে কিছুই আমার মনে নাই, আমি তো মনে কর ঘুরের মধ্যে চলে গেছিলাম। তা আমি তো ভয়ে আসলে তখন আরো বেশি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন আর ওদেরকে বলতেছি তো চল এখান থেকে চলে যাই, আমার না ভালো লাগতেছে না, আমার কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, ভয় লাগতেছে, চল চলে যাই। তোরাও মোটামুটি একটু ভয় পাইছে, ভয় পাওয়ার পরে বলতেছে চল চলে যাই, কারণ সেদিন আর খাওয়াটা মাথায় উঠছে, ওই দিন আর খাওয়ার চিন্তা নাই, যে যার বাসায় দৌড়। তখন রাত 11টা 11:30 বাজে। তো বের হয়ে যাওয়ার সময় আসলে দেখলাম, তখন ঢুকার সময় খেয়াল করিনি, বাসায় গেটের সামনে একটা আর্মি জিপ ছিল, যে সেই লোক আসছিল আর কি, যে সবুজ কালারের জিপ গুলো থাকে না, আর্মিদের ওই জিপ। তো যাই হোক, আমরা তো তখন যে যার বাসায় দৌড় দেওয়ার পরে বাসায় এসে তো ভয়ে কাঁপাকাঁপি, বাসায় কাউকে কিছু বলি না, খাওয়া দাওয়া করে মোটামুটি রাতে ঘুমায় পড়ি। তো যাই হোক, আল্লাহর রহমতে সেই দিন বা তারপরের দিন বা সপ্তাহখানিকের মধ্যে আমার তেমন কিছু হয়নি আর। আর ওই ঘটনা আমি ভয়ে কারোর সাথে শেয়ারও করিনি, আমার ওই কয়েকটা ফ্রেন্ডরা জানতো, আর ওইখানে যারা বসা ছিল ওরা জানতো আর কি। তো ভয়ে আমি কয়েকদিন আড্ডাতেও যাইনি, বের টেরও হইনি তেমন একটা। তো বাসায় আমার আচরণ দেখে সবাই একটু ভাবতেছে যে হঠাৎ করে ছেলে কি হলো, তো দুরন্ত একটা ছেলে হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেল, কি হয়েছে না হয়েছে বুঝতে পারতেছিল না। আমিও স্বাভাবিক থাকার আচরণ করতেছিলাম, বলতেছিলাম যে না এমনি শরীরটা একটু ভালো না, তাই বাসায় আছি আর কি। তো এই ছিল মোটামুটি ঘটনা। তো সেদিন আর কি আমার মাধ্যমে একটা জিনকে হাজির করা হয়েছিল, এবং সেই জিনের মাধ্যমে সে হুজুর ইনফরমেশন তাকে দিয়েছিল। পরবর্তীতে আমি জানতে পারি যে আসলে সেই লোকটা 2 দিন পরে তার ইয়েতে আবার আসছিল দরবারে, এবং এসে তাকে ধন্যবাদ জানিয়ে গেছে যে আসলে তার মেয়ের ড্রেস যেটা উনি দিয়েছিলেন ওটা ঠিক ছিলেন, এবং তার লোক পাঠিয়ে এসে ঠিকই তার মেয়েকে ট্রেস আউট করছে ওখান থেকেই। তো এই ছিল মোটামুটি ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে আপনি প্রচার করবেন।